কা- 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 কি করছো তুষার ভাইয়া? আজ তুষির বড় বোনের বিয়ে ছিল, আর সেই বিয়েতেই তুষার এসেছে। তুষি হচ্ছে ওর ফুফাতো বোন। ছোটবেলা থেকে তুষারের দাদু ওদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছে। যদিও তুষি একদম সহ্য করতে পারে না তুষারকে। কিভাবে তুষিকে জ্বালানো যায়, মার দেওয়া যায়, সব দুষ্টুমি ওর মাথায় ঘুরতে থাকে। তুষিরও ইচ্ছে করে তুষারকে চিবিয়ে খেতে। এই তো আজও তারা বসে আছে। তুষার যখন দেখলো তুষি শাড়ি পরে নিচে যাচ্ছে, অমনি সে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। তাই তো কেউ যাতে এরকম জ্ঞান হারাতে না পারে, এর জন্য তুষার বলল, তুষি, আমার রুমে আয় তো, একটু দরকার। এক্ষুনি আসবি, আর যেন না ডাকতে হয়। তুষিও বাধ্য মেয়ের মতো রুমে প্রবেশ করলো। যেমনই রুমে প্রবেশ করেছে, অমনি তুষার ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, তুই যে সুন্দরী এটা সবাইকে দেখাতে চাস? বল, এক্ষুনি বলবি। বেয়াদব, বেশি বার বেড়েছিস তাই না? তুষি ব্যথায় কুকিয়ে উঠল আর ভয়ে ভয়ে বলল, আমি আমি ব্যথা পাচ্ছি তুষার ভাইয়া। পাবি তো, ব্যথা দেওয়ার জন্যই তো ধরেছি, এমনি এমনি তো ধরিনি বেয়াদব। বলতে বলতে তুষির পেটে আলতো করে টাচ করে শাড়িটা ঠিক করে দিল। এদিকে তুষির হৃদস্পন্দন থমকে গেছে। সেদিকে কি তুষারের খেয়াল আছে? তুষির অবস্থা বেহাল, চোখ দুটো খিচে বন্ধ করে নিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এই অবস্থা দেখে তুষারা নিজেকে কন্ট্রোল করতে পারল না। অমনি আস্তে আস্তে তুষির অধরে নিজের অধরের সাথে মিলিয়ে নিবে, ঠিক তখনই তুষি চোখ খুলে জোরে শ্বাস নিবে, তার আগেই তুষারকে এত নিকটে দেখে ভয়ে ভয়ে বলে, কি করছো তুষার ভাইয়া? তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষির কথায় তুষারের হুঁশ ফিরে আসে, বোঝার চেষ্টা করে কি হচ্ছিল। যখন মনে পড়ে, এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎ গতিতে তুষির দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তুষি তখনও ভাবনায় মত্ত, কি হচ্ছিল তার সাথে। যখনই তুষার ভাই তার অতি নিকটে চলে আসে, তখন আর তুষি সাহসে কুলায় না। অথচ দূরে থাকলে তুষি মনে করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতে পারবে। কিভাবে তুষারের শার্ট লুফে নেওয়া যায়, কিভাবে বাথরুমে গেটে লাইট অফ করে রেখে পালিয়ে যাওয়া যায়, সব তার মাথায় ঘুরতে থাকে। অথচ কাছে আসলেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়। তুষারও কম কিসে, ঝগড়া ঝাঁটি চুলোচুলিতেই দিন পার করে। তুষিকে যে বড্ড বেশি ভালো লাগে, তার সংস্পর্শে থাকলে খারাপ লাগা জিনিসটা যে মাথাতেই আসে না। সে যাই হোক, তুষার বাইরে গিয়ে দেখলো বরযাত্রী চলে এসছে। এবার হাঁপ ছেড়ে বাঁচল। এই একটি মাত্র মেয়ের কাছে গেলেই তার দিক বেদিক ভুলে যাওয়ার ক্ষমতা রাখে, সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়। তুষির মা আমেনা বেগমের আজ অনেক তাড়া, 1 মিনিটও বসার জো নেই। সে তুষারকে ডাকতে তার ঘরের দিকেই যাচ্ছিল, তখন তুষিকে দেখে আমেনা বেগম বলেন, কি রে তুষি, তুই এখনো গেটের কাছেই যাসনি? বলি কি, তোর জ্ঞান আর কবে হবে রে? এখনো ঘরে পায়চারি করছিস? আশ্চর্য, সব কি আমাকে বলে বলে করাতে হবে? তুষি তড়িঘড়ি করে দৌড়াতে দৌড়াতে বলল, আম্মু, আমার খেয়াল ছিল না সত্যি। হায় হায়, সবাই দেখে আমাকে রেখেই চলে গেছে। আমেনা বেগম বলল, আস্তে যা মা, পড়ে যাবি তো। উফ, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। বাবা তুষার, কোথায় তুই? তোর ফুফাতো তোকে ডাকছে। তুষার। খুঁজতে খুঁজতে তুষারের ঘরে চলে গেলেন তিনি। যখন দেখলো ঘরে কেউ নেই, তিনি আবারও চলে গেলেন তার স্বামী আতিকুর রহমানের কাছে। এই মানুষটা ভীষণ রাগী আর গম্ভীর, এখন খবরটা না দিলে আবার চেঁচামেচি শুরু করে দিবে। তুষি গেটে এসে দেখলো তার চাস্তো বোন জান্নাত আর রিমি বরপক্ষের সাথে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। কিছুতেই ওরা 15,000 টাকা না দিলে আসতে দিবে না। একবার যখন বলেছে দিবে না, মানে যত কিছুই হোক, আজ তারা এখান থেকে এক পাও সরবে না। এদিকে তুষিকে দেখে রিমি বলল, তুষি, এই তুষি, কোথায় ছিলি তুই এতক্ষণ? উফ, দেখ দেখ, দুলা ভাইদের দেওয়ার কথা ছিল 15,000 টাকা, আর এখন বলছে নাকি 7,000। এটা মানা যায় না। আমাদের আপুকে আজ কোনোভাবেই নিয়ে যেতে দেব না। আপুকে নিতে হলে শাড়িদেরকে খুশি করে তারপরেই যেতে হবে, বাস। তুষিও এতগুলো কথা শুনে তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দুলাভাই, 15 ছাড়া কোনো কথা হবে না। এই আপনার কি একটা শালি যে এত কিপটামি করছেন? সুন্দর মতো টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেন। মাই ডিয়ার দুলাভাই, আপনার প্রেয়সী আপনার জন্য অধিক আগ্রহে যে বসে আছে। যত আগে টাকা দেবেন ততই আগে বউ পাবেন। খানিকটা চোখ মার দিয়ে তুষি বলল। তুষির চোখ মার দেখে এতক্ষণ যে নীরব সদস্য হয়ে বসেছিল তুষির দুলাভাই রামিমের বেস্ট ফ্রেন্ড মাহিম, সে দুষ্টুমির ছলে বলল, শুধু 15 কেন বিয়ান সাহেব?
আপনি চাইলে পুরোটা আমাকেই নিয়ে যেতে পারেন, আমি কোনো মাইন্ড করব না। এই আমি লজ্জার কিছু বলিনি কিন্তু সুন্দরী বিয়ান। সবাই এক দফা হেসে উঠল। তুষি ফুঁসে উঠল। বাজে কথা বলছেন, আবার বলছেন লজ্জার কথা না। বেয়াদ্দপ পুরুষ মানুষ। আজ দেখবেন এই তুষি কি। এভাবে তর্কাতর্কি করে শেষমেশ 12,000 দিয়ে সবে প্রবেশ করলো। কি ভেবেছেন তুষার কোথায়? সে এতক্ষণ গেটের কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুষি সব কাহিনী পর্যবেক্ষণ করলো। এতক্ষণ তুষিকে দেখে যে ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, তুষারের ইচ্ছে করছিল সবগুলোকে জাস্ট মেরে পুঁতে ফেলতে, তাহলে শান্তি পেত সে। তুষি মাত্রই প্যান্ডেলের কাছে যাচ্ছিল, তখনই তুষার হ্যাচকা টানে তাকে পর্দার আড়ালে নিয়ে আসলো। আর আগে ফুঁসতে ফুঁসতে বলল, তুষির বাচ্চা, তুই গেটে গেলি কেন? আমি গিয়ে যেতে বলেছি? এত সাহস দেখাস? আসলে আমারই ভুল হয়েছে, তখন তোকে ঘরে বন্দি করে রেখে আসিনি তাই। তুষি ভয় পাওয়ার ভান ধরে বলল, ও বাবা, হায় হায়, আমি ভয়ে শেষ। ইয়া আল্লাহ, আমি তো জ্ঞান হারিয়ে ফেলেছি। দেখো, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, আমি কি তোমার বিয়ে করাবো যে যখন ইচ্ছে তখন গায়ে হাত দাও? আগে বিয়ে হবে, তারপর অধিকার দেখাবে, না হলে হাত কেটে দিব। শয়তান তুষার ভাই। এ কথা শুনে তুষারের রাগ তড়িৎ গতিতে আকাশ ছোঁয়া হয়ে গেল। তার সে আরেকটা হাতও নিজের দখলে নিয়ে গেল। তুষির পিঠের সাথে চেপে ধরে দতে দত চেপে বলল, কি বললি তুই? অধিকার? এখন আমার কথা তোর বিরক্ত লাগে? তাহলে বল, কার কথা মধুর লাগে? ওই ভাইয়ার বন্ধুর? বল, এখন মুখে কথা নেই কেন? একদম জ্যান্ত কবর দিয়ে দেব। অন্য কারো কথা মনে তো দূর, মুখে আনলেই তুই শেষ। তুষি তুষারের সাথে না পেরে কাঁদো কাঁদো গলায় শুধালো, ছেড়ে দাও তুষার ভাই, আর এমন বলবো না, আর কারোর সামনে যাব না। এই দেখো, আমি রুমে যাচ্ছি, আর বের হব না। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি, সত্যি। ওকে, 1 মিনিটের মধ্যে তুই আমার সামনে থেকে যা। তাই বলে ছেড়ে দিল তুষিকে। তুষিও যেন হাঁপ ছেড়ে বাঁচল। ছাড়া পেয়ে আর ডানে বামে না তাকিয়ে দিল ভোঁদর একদম প্যান্ডেলের ভেতরে। এখন আর তুষিকে পায় কে? ওই বেকু পুরুষের ভয়ে আজকের মতো মজা কোনোভাবেই মিস করার মেয়ে তুষি না। কিভাবে বোকা বানাতে হয় তুষি তা ভালো করেই জানে। আর তা যদি হয় তার তুষার ভাই, হাসতে হাসতে এসে বরপক্ষের বসার জায়গায় চলে গেল। আর তুষার এদিকে তুষি চালাকি বুঝতে পেরে নিজের ওপর নিজেই 101 গালি দিল। গালি দিলেও যে আর কিছু করার নেই এখন, তবে পরে সে দেখে নেবে আর বুঝাবে তুষার কি জিনিস। এদিকে তুষি জানাতার রিমি ছেলে পক্ষ থেকে আসা দুলাভাইয়ের ভাই বন্ধুদের একদম নাকানি চুবানি খাইয়ে ছেড়েছে। স্পেশাল মরিচের শরবত, লবণের চা আর ঝালপান। এসব দেখে তুষি আর তার বোন হেসে কুটি কুটি হয়ে গেছে। তুষি যে একটা বিচ্ছু তার বোঝার বাকি নেই, তবে বোন আন্টিদের সাথে খুব ভদ্র মেয়ের মতো ভাব করে নিয়েছে। এসব তুষার খুব নিখুঁত ভঙ্গিতে পরখ করে গেছে। আর রামিমের বন্ধুদের ওপর রেগে মনে মনে বলেছে, শালা ছ্যাচরা, মেয়ে দেখলেই লুতুপুতু শুরু হয়ে যায়, তাই না? শালা দোয়া করি তোদের যাতে রানু মণ্ডলের মতো বউ জোটে, তখন বুঝবি অন্যের বউয়ের দিকে নজর দিলে এর শাস্তি কতটা ভয়াবহ। সমস্ত নিয়ম পালন করে তুষির বোন তানহাকে বিদায় দেওয়া হলো। যাওয়ার সময় মা বাবা ছোট্ট বোনটিকে জড়িয়ে ধরে সে কি কান্না। একটি মেয়ে জানে এই সময়টা কত কষ্টের। তুষির অবিরত কান্না করেই যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর মেয়ে বাড়ির কাছের কয়েকজন আত্মীয় স্বজন থেকে গেল, আর বাকিরা চলে গেল। তবে বলে গেল কালকে আবার চলে আসবে। তাদের বাসা কাছে বলে তুষির বাবা আপত্তি করলেন না। রাতের খাবার খেয়ে যার যার মতো রেস্ট নেওয়ার জন্য চলে গেছে। তুষি আর চাস্তো 2 বোন একসাথে থাকবে আজ রাতে। রাত 11টায় সবাই ঘুমাতে গেল। সারাদিনের ক্লান্তিতে শুয়ে পড়ার সাথে সাথে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন তুষার পা টিপে টিপে তুষির রুমে প্রবেশ করে। যে দেখে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে তুষি। কান্নার কারণে চোখ দুটো ফুলে আছে, চুলগুলো এলোমেলো। এরকম দেখে তুষার যেমনটা শাস্তির কথা ভেবে এসেছিল সব উলটপালট হয়ে গেল। সব ভাবনা একপাশে ফেলে তুষির এমন মায়া মুখখানা দেখিয়ে ভারী মায়া হচ্ছিল। এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবতে ভাবতে তুষির খুব নিকটে চলে আসলো। তারপর প্রথমে ললাটে আর নাকে আলতো স্পর্শ করে। নাকে নাক ঘষে দেওয়ার ফলে তুষি একটু নড়ে চড়ে উঠল। তুষার আর একটু দেরি না করে তৃপ্তির হাসি দিয়ে বেরিয়ে গেল। এই মেয়েটিকে একদিন তার নামে লিখে নিবে ভাবলেই তার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে তুষির এহেন স্পর্শে ঘুম ভেঙে গেল। সে বোঝার চেষ্টা করছে এটা স্বপ্ন ছিল নাকি বাস্তব। সারাদিন তুষার ভাইয়ের সাথে থেকে থেকে তার মতো তুষিরও কি মাথা তবে খারাপ হয়ে গেল? এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ল।
প্রতিদিনের মতো আজও প্রকৃতির নিয়মে রাত শেষে দিন শুরু হয়েছে। সূর্যি মামা উকি দিচ্ছে, চারপাশে পাখির কিচিরমিচির শব্দে সবাইকে জানান দিচ্ছে সকাল হয়েছে। তখনই তুষিদের বাড়ির বড়রা সবাই উঠে পড়েছে, সাথে বাচ্চারা তো আছেই। সকাল তখন 6টা। সকালে নাস্তা তৈরি করছেন আমিনা বেগম, তুষির চাচি নাজমা বেগম আর তুষারের আম্মা নূরজাহান। পুরুষ মানুষগুলো উঠানে চেয়ারে বসে চা পান করছে আর খোশ গল্পে মত্ত। আজ যে তাদের ছেলে বাড়িতে যাওয়ার কথা, মেয়েকে নিয়ে আসবে আজ। যে মেয়ে মা বাবা ছাড়া কোথাও থাকেনি, সে আজ অন্য বাড়ির মেহমান। প্রকৃতির নিয়ম যে এটাই, সবাইকে মানতেই হবে। মহিলারা নাস্তায় রুটি, সবজি আর আলু ভাজি করছেন। এদিকে বিয়ে বাড়ি হওয়ায় সকালে উঠে পড়লেও গুটি কয়েক মানুষ তখনও ঘুমে। তাদের কাছে বিয়ে বাড়ি তাতে কি, আগে ঘুমটা জরুরি। সময়টা এখন অক্টোবর হওয়ায় বাইরে ভীষণ বাতাস বইছে। সিলিং ফ্যানের বাতাস গায়ে কাটার মতো বাজছে। তুষির শরীরে ঠান্ডা অনুভব করার ফলে গায়ের কাঁথাটা ভালো করে শরীরে জড়িয়ে নিল, আবারও ঘুমে তলিয়ে গেল। তুষি আর জান্নাত অনেক ঘুম কাতুরে। তাদের কানের কাছে মাইক আনলে ওঠার নাম নেই। সবকিছু এক পাশে আর তাদের ঘুম অন্য পাশে। ঘুম আগে, তারপর যত কিছু। রিমি উঠে পড়তে বসেছে। সে যতটুকু সময় পাচ্ছে পড়ছে, কারণ সামনে তার টেস্ট পরীক্ষা। রিমি আর তুষি একই ক্লাসে পড়ে, দুজনেই এবার ক্লাস 10-এ সায়েন্স গ্রুপ নিয়েছে। তাই তো রিমি মন দিয়ে পড়ছে। মেয়েটা ভীষণ পড়াকু, যেমন তিরিং বিড়িং করে তেমন ভাবে পড়াশোনাতেও সিরিয়াস। আর তুষি, সে তো বিচ্ছুর বিচ্ছু, আর পড়াশোনায় টেনে টেনে পাস। এই তো তার পড়ার নমুনা। টিউশনের কথা বলে বাসা থেকে টাকা নিয়ে ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে খেতে যায়। একবার তো ধরা খেয়ে বসলো তুষারের কাছে। এরপর থেকে গুনে গুনে টাকা দেন আতিকুর রহমান। তারপর থেকেই তুষার ওর জন্মের শত্রু। আতিকুর রহমানও চিন্তিত, মেয়েটা নাকি এখনই এমন হয়ে যাচ্ছে। কি হবে মেয়েকে নিয়ে, এসব বলে বলে মাথা চাপড়ানো ছাড়া আর কিছু করার যে নেই। প্রচন্ড ভালোবাসেন দুইটি মেয়েকে, তাই তো কিছু বলতেও পারে না। জান্নাত এবার ইন্টার সেকেন্ড ইয়ারে সায়েন্স নিয়ে পড়ছে, বাসার পাশেই কলেজটা। আর তানহা এবার অনার্স 3rd ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছে। রামিমের সাথে 4 বছর চুটিয়ে প্রেম করে বিয়ে করে নিল। প্রথমে তো রামিমের চাকরি ছিল না বলে আতিকুর রহমান রাজিই হলো না। যে ছেলে চাকরি নেই, সেই ছেলে কিভাবে তার মেয়ের দায়িত্ব নেবেন? সে প্রতিবার বিসিএস পরীক্ষায় টিকতে পারছিল না, কোনোভাবেই হচ্ছিল না। তাই তো এবার কথা শুনে রামিম নাওয়া খাওয়া বাদ দিয়ে বিসিএস পরীক্ষাটা দিল, আর আল্লাহর রহমতে টিকে গেল। ভালো স্যালারির একটা চাকরি পেল। অবশেষে বিয়ে করতে পারলো তার প্রিয়সীকে। তুষার ঢাকা ভার্সিটিতে পড়ছে, অনার্স 2nd ইয়ারে, যার জন্য তেমন একটা বাসায় আসা হয় না। হলে থেকেই টিউশন, ক্লাস, নোটস, অ্যাসাইনমেন্ট, এক্সাম এগুলো করতে করতেই জীবন শেষ। প্যারাময় লাইফ। মাঝে মাঝে ওর ইচ্ছে করে সবকিছু ছেড়ে ছুড়ে দূরে কোথাও চলে যেতে, তবে তা তো হবার নয়। তাই আপাতত সকল ইচ্ছে বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিয়েছে। তুষিকে বিয়ে করার কথা ওঠার সময় আগেই তুষির বাবা বলে দিয়েছিলেন, তুষার ভালো ছেলে, তা সন্দেহ নেই। তবে চাকরি না হলে আমি আমার ছোট মেয়েকে আর হাত তুলে দিব না, সে তুষার হোক বা অন্য কেউ। এটা মাথায় রেখো তুষার, এখন আমি তোমার দাদুর কথাও ভুলে যাব, তাই মন দিয়ে পড়ো। এ কথা শুনে তুষার না পারে তুষির বাবার মাথাটা একদম ফাটিয়ে ফেলতে। হ্যাঁ, আসছে শর্ত দিতে। শালা ভিলেন শ্বশুর। মেয়েটাও একদম বাবার মতো হয়েছে, রাজাকারের বংশধর সব। তাই তো তুষার যখন একটু ভালোভাবে বলে, তুষু, আমার না তোকে দেখে বড্ড প্রেম প্রেম পাচ্ছে, আয় না একটু টুকুস করে চুমু খেয়ে যা, আমি কিছু মাইন্ড করব না। তুষি দাঁত কেলিয়ে হেসে বলে, বাবার শর্ত মনে নেই? ওকে, মনে করে দিচ্ছি। আগে চাকরি, পরে ভালোবাসা। তুষার তখন গালি দেয়, ফাজিল বউ, ফাজিল শ্বশুর। শুধু আমার ফুপিটা ভালো, কেন যে এত ভালো মানুষটা ওই রাগী রাজাকারের পাল্লায় পড়লো বুঝি না। আমারও মনে হয় তেমনই পোড়া কপাল হবে তুষি চুন্নি। নাকা কান্না করে তুষার বলে তুষিকে রাগিয়ে দেওয়ার জন্য। তুষি তখন রাগে গজগজ করতে করতে চলে যায়। তুষার হু হা করে হাসতে থাকে। সকালে নাস্তা তৈরি করে আমিনা বেগম জান্নাত আর তুষিকে ডাকতে গেল। এত ডাকাডাকির পরও ওঠাতে পারল না। শেষে পায়ের তালুতে চিমটি দিলেন, আর তখনই তুষি ধরফড়িয়ে উঠে পড়ল। এরপর তুষার আর বাকি কয়েক ছেলে মেয়েকে ডেকে ফ্রেশ হওয়ার তাড়া দিয়ে উনি চলে গেলেন খাবার টেবিলের কাছে। তুষার এক হাতে ব্রাশ আর অন্য হাতে ফোন নিয়ে কলপারে চলে আসলো। তখন দেখলো জান্নাত হাত মুখ ধুয়ে চলে যাচ্ছে। তার যে অনেক অনেক খিদে পেয়েছে, তাই ছুটলো খাবার টেবিলের কাছে।
তুষি ঘুমে ঢুলুঢুলু করে কলপারের কাছে আসছে। তুষার আর চোখে তাকে পরখ করছে। পরনে তার কালো থ্রি-পিস, কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, চোখ দুটো ফুলে ফেপে আছে। বিরক্তিকর চাহনি নিয়ে এদিকেই আসছে। গোলাপের ন্যায় রক্ত যাওয়া ঠোঁট দুটির কাছে তুষারের চোখ যেতেই কালকে রাতের কথা মনে পড়ে গেল। এখন আবার তুষিকে এই অবস্থায় দেখে তুষার যেন নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলবে। যদি কালকে রাতের কথা তুষি ঘুণাক্ষরেও টের পায়, তবে তুষার শেষ। সরাসরি সামনে এসে বলবে, নির্লজ্জ, চরিত্রহীন, অসভ্য পুরুষ মানুষ, দূর হও আমার সামনে থেকে। যদিও টুসু চুন্নির বোঝার কথা না, ঘুমালে তো তার আবার হুঁশই থাকে না। সেখানে এসব বোঝা ওর জন্য অনেক দূরের কথা, শুধু চাপাবাজি করতে পারে। হাহ, আর কোনো কাজেরই না। সবার বুদ্ধি থাকে মাথায়, আর ওর বুদ্ধি এখনো হাঁটুতেই পড়ে আছে। এসব ভেবে ভেবে তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে তুষার ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ঘুরে গেল। ভাবটা এমন যেন তুষি যে সামনে আছে সে জানেই না। এদিকে তুষি কলপাড়ে এসে তুষারকে দেখে থমকে গেল। সাদা টি শার্ট, অফ হোয়াইট 3/4 প্যান্ট, চুলগুলো চোখের সামনে এলোমেলো হয়ে খেলা করছে, গালে খোঁচে খোঁচে দাড়ি। উফ, জাস্ট ফিদা। তুষিকে এভাবে দেখতে দেখলে এখন যে কেউ এক বাক্যে বলে দিতে পারবে সে তার চোখ দিয়ে তুষারকে গিলে খাচ্ছে। তুষার হুট করে ফ্রু দুটি নাচিয়ে বলল, এই এই টুসুর বাচ্চা, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, আমার মতো ভোলাভালা ছেলেকে তুই এভাবে কুনজরে দিচ্ছিস? ভাই, তোর শরম না থাকতে পারে, আমার তো আছে। হায় আল্লাহ, মনে তো হচ্ছে তুই আমাকে তোর এই ঝলসে যাওয়া চোখ দুটো দিয়ে গিলে টুপ করে খেয়ে ফেলবি। হাই, যা যা বদমহিলা, চোখের সামনে থেকে যা, আমার লজ্জা করছে। তুষি থমকে গেল তুষারের কথায়। যখন ও বুঝে গেল তাকে ফাউল কথা বলছে, তখন সে আগের ক্রাশ খাওয়া ভুলে গিয়ে বলল, কে কে ভোলা ভালা? সিরিয়াসলি তুমি? আর আমি তোমাকে বদনজর দিচ্ছি? তোমার মতো বন মানুষকে শুধু আমি কেন, জঙ্গলের ভূত নজর দিতে ভুলে যাবে। যত সব ফাউল লোক। আসছে আমার রাজকুমার, খবিশ বন মানুষ। তোর জামাই জঙ্গলের ভূত, আর বড়সড় বন মানুষ। তুষি তখন ভাবলো কথা বললেই কথা বাড়বে, খিদে পেয়েছে, তাই মাথা কাজ করবে না, আগে খেয়ে নেই, তারপর দেখে নিব। তার সেই কলপার থেকে ব্রাশটা নিয়ে নিল। তুষি কিছু বলছে না বলে তুষার আবারও বলল, শুনলাম স্কুলে যাওয়ার সময় নাকি রাস্তাঘাটে ছেলেদের দিকে কুনজর দিস, আবার ক্লাসে মন না দিয়ে স্যারের দিকে তাকিয়ে থাকিস, কলেজের গেটে উকি দিয়ে সিনিয়র ভাইদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস। তাহলে এইসব করিস, তাই না? আচ্ছা, তোর পড়াশোনা করতে ভালো লাগে না? সোজাসুজি বলবি তো। ঠিক আছে, ফুপাকে বলে বিয়ে ডেটটা পাক্কা করছি। না না, আমি তোর মতো গবর গণেশে বিয়ে করব না। কোথায় তুই ফেলটুস আর কোথায় আমি একজন ধাবিয়ান? তোর জন্য পাশের পাড়ার কাশেম পাগলই পারফেক্ট। কি বলিস টুসু বেবি? তুষি এ কথা শুনে ভীষণ রেগে গেল। রাগে গজগজ করতে করতে তুষারের কাছে এসে টি শার্ট একদম শক্ত করে চেপে ধরে বলল, কি বললি তুই? আবার বল। তুই আজ আর বলতে পারলো না। তার আগেই তুষার তার মুখ থেকে ব্রাশটা বের করে তুষির মুখের ভেতর ঢুকিয়ে দিল। তুষি কাঁদো কাঁদো হয়ে শার্ট ছেড়ে চলে গেল। তখন খপ করে ওর হাত ধরে ফেলল। একদম দেখার মতো হয়েছে তুষির চেহারা। তুষার ঠোঁট কামড়ে হেসে বলে, এটা হচ্ছে তোর 5 বছরের সিনিয়রকে তুই বলার শাস্তি। আমার রাগিনীকে কিভাবে শান্ত করা যায় তা আমি খুব ভালো করে জানি। আর তুই আমার মুখের সামনে এইভাবে তেড়ে আসলি কেন? মুখের ভেতর যে গন্ধ নিয়ে ঘুরিস, কেউ আগে তোকে বলেনি? হ্যাঁ, ছি, ওয়াক, কি গন্ধ তোর মুখে! যা যা, দূরে যা, কি দুর্গন্ধ! এ বলে তুষার এক ঝটকায় তুষিকে ছেড়ে দিল। তুষি রাগে দুঃখে কান্না করে দিয়েছে। ইচ্ছে করছে দুই হাত পা ছড়িয়ে মাটিতে বসে ভ্যা ভ্যা করে কান্না করতে। তুষার হাত মুখ ধুয়ে চলে গেল। তখনই আমেনা বেগমের ডাক ভেসে আসলো। তাই তুষি কান্না বন্ধ করে কুলিকুচি করলো। তারপর ব্রাশ করে খেতে গেল। এর প্রতিশোধ তো অন্যভাবে সে নিবেই। সকাল সকাল এভাবে বেয়াদবি কোনোভাবেই সে মেনে নিবে না। খাওয়ার সময় তুষার কয়েকবার মুখ ভেঙচি দিলেও তুষি ছিল চুপচাপ। চুপ করেই ভাবতে হবে কি করা যায়। ইচ্ছে করছে তুষারের বাচ্চার চুল ছিঁড়ে ফেলতে। খাওয়ার পর চুকিয়ে তুষির মা সকলকে বলল রেস্ট নিয়ে তারপর মেয়েরা যাতে তাড়াতাড়ি পার্লারে চলে যায়, না হলে দেরি হয়ে যাবে ছেলের বাসায় যেতে যেতে। তাই সকলে কাজ সব গুছিয়ে গল্প শুরু করলো। আর ছেলে মেয়েরা রুমে বসে কে কিভাবে সাজবে সেই আলাপে ব্যস্ত। তুষি চুপচাপ সবার কথা শুনছে। তার ভালো লাগছে না মোটেও। তুষার যখন দেখলো তুষি চুপচাপ, তখন ভাবলো বেশি করে ফেলেছে হয়তো। রাগ করে বোম হয়ে আছে, যখন তখন ফেটে যেতে পারে। সত্যি সত্যি রাগ করেছে নাকি জানতে তুষার রিমিকে বলল,
তুষিকে 1 কাপ চা দিয়ে যেতে বলতো, এক্ষুনি লাগবে আমার। তাড়াতাড়ি আসতে বলিস। কেন ভাইয়া? কাকি আজ চা করে দিলে সমস্যা কি? হুম, আচ্ছা আচ্ছা ভাইয়া, যাচ্ছি। এমনই দিল এক দৌড়। রুমে এসে তুষিকে বলল, তুষি, তোর তুষার ভাই চা নিয়ে যেতে বলেছে। এক্ষুনি মানে এক্ষুনি, দেরি যাতে না হয়। যা উঠ। আমি পারবো না। আমাকে কি কাজের বুয়া পেয়েছে যে যা হুকুম করবে তাই শুনতে হবে? আশ্চর্য। এ বলে বসেই থাকলো। রিমি তুষারের কাছে গিয়ে বলল, তুষি বলেছে আসতে পারবে না, সে কারো কাজের বুয়া নয়। তুষার এই কথা শুনে নিজেই গেল তুষির রুমে আর ডাকলো। তুষি, চা আনতে হবে না, কথা আছে, বের হ। তখন তুষির মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা করলো। বলল, আচ্ছা রুমে যাও, আমি আসছি। ঠিক আছে, 5 মিনিট। হুম। তুষার যাওয়ার পর তুষি রান্নাঘরে যেয়ে গ্যাসে পানি গরম দিল। এরপর 5টা মরিচ সেই পানিতে দিয়ে নিল। পানি গরম হওয়ার পর স্পেশাল চা বানিয়ে তুষারের রুমে গেল। তুষার তখন বিছানায় বসে আছে। তুষিকে চা নিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলেও প্রকাশ করলো না। তুষি বলল, এই নাও চা। চায়ের কথা পরে, আগে বল, রাগ করে আছিস? আরে না, এসব ছোটখাটো জিনিস নিয়ে তুষি রাগ করে না। ও আচ্ছা, ভুলেই গেছিলাম। চা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও, অনেক কষ্টে বানিয়েছি। একটু ঢং করে বলল তুষি। তুষার চা হাতে নিয়ে একটু করে চুমুক দিল। তখনই ওর ঠোঁট ঝালে পুড়ে গেল। হুট করে তুষির দিকে তাকিয়ে দেখলো তুষি ঠোঁট টিপে হাসছে। দেখে মনে হচ্ছে বিশ্বজয়ের মতো বড় সড়ো কাজ করে ফেলেছে। তুষি রুম থেকে বের হতে যাবে, তখন তুষার চায়ের কাপ টেবিলে রেখে বড় বড় পা ফেলে তুষিকে ধরে ফেললো। তুষি 2 বাহুর শক্ত করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। দাঁতে দাঁত চেপে বলল, আমার সাথে লাগতে আসিস? ভেবেছিলাম সরি বলবো, কিন্তু না, তুই তো আরেক ধাপ উপরে। তাহলে আমাকেও যে সেভাবেই মানাতে হবে সুইট হার্ট। তোমার চা হেভি হয়েছে, এত সুন্দর চা তুমি কি টেস্ট করে দেখবে না বলো? এমনিতে তুষি হাতের ব্যথায় চোখ খিচে নিয়েছে, চোখ দিয়ে পানি পড়ছে। এখন তুষারের মুখে এমন কথা শুনে ভীষণ ভয় লাগছে। কি না কি করে বসে। চা বানানোর আগে তো সে এত কিছু ভেবে বানায়নি। সকালে তার সাথে সে কি করলো তার বেলা। তুষি যখন এসব ভাবনায় মগ্ন, তখনই তুষার অতি নিকটে এসে এক হাত দিয়ে তুষির চুলের মাঝে গলিয়ে দিল, আরেক হাত কোমর চেপে ধরেছে। তখন তুষি যেন কয়েক ভোল্টেজের শক খেলো, থমকে গেল। কথা বলার ভাষা ক্ষণিকেই হারিয়ে ফেলল। তুষার সেই সুযোগে তুষির ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিয়েছে। দীর্ঘ সময় ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে রাখলেও তুষারের ছাড়ার নাম নেই। এতক্ষণ তুষি লাফালাফি করলেও একসময় সেও শান্ত হয়ে যায়। দীর্ঘ সময় পর তুষার যখন তুষির ঠোঁটে কামড় দিল, তখন তুষি ব্যথায় কুকিয়ে উঠল। তখন তুষির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর সেই পানি তুষারের মুখে পড়লে তুষিকে আলতো করে দূরে সরিয়ে দেয়। তুষি ছাড়া পেয়ে তখন হিচকি তুলে কান্না শুরু করে দিল। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় আসলো। পুরুষেরা আগে রেডি হয়ে নামাজে চলে গিয়েছিল, আর মহিলাদের বলে গেছেন সবাই যাতে রেডি হয়ে থাকেন। তারা নামাজ পড়ে আসার পরে রওনা হবেন। তুষার বাদে বাকি সবাই বাসায় এসে দেখলো সবাই বসে আছে। মেয়েরাও পার্লার থেকে চলে এসেছে। তুষি এক কোণে আনমনা হয়ে কি যেন ভাবছে। তার সাথে এটা কি হয়ে গেল এখনো সে ভেবেই পাচ্ছে না। তুষিকে এভাবে বসে থাকতে দেখে রিমির বাবা আলতাব রহমান ডাক দিলেন। চাচুর ডাকে সে আহ্লাদি হয়ে গেল। চাচুর কাছে গিয়ে একেবারে বাহু জড়িয়ে ধরে বসে থাকলো। আলতাব রহমান কি যেন ভাবলেন। চঞ্চল, তুষি এভাবে তো কখনো চুপ হয়ে যায় না। যে মেয়েটা সারা বাড়ি মাথায় করে রাখে, বক বক করতে করতে সবার মাথা খায়, একটু বকুনি দিলেই কান্নায় পুরো বাড়ি তাণ্ডব চালায়, সেই তুষির হঠাৎ কি হলো? তবে কি বোনের জন্য তার মন পড়েছে? তা হতে পারে, কিন্তু আমরা তো এখন যাচ্ছি তাকে আনতে। তাই সে পরক স্নেহে মাথায় হাত বুলিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে মামুনি? কার জন্য মন পড়ছে? বোনটির জন্য কষ্ট হচ্ছে? বলো আমার চাচ্চু। মামুনি এত চুপচাপ কেন? এই তো এখন আমরা যাবো তো বড় মামুনিকে আনতে। মন খারাপ করে না তুষি? এমন একটি কথাই ছিল তুষিকে ভেঙে দেওয়ার জন্য। এতটা সময় যে কান্না বুকের ভেতর দলা পাকিয়েছিল, তার সব এখন বের করে দিল। সে আর পারল না, কারণ তুষি যে সবার আদরের। তাই চাচুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ও রাহেন কাণ্ড দেখে বাকি সবাই তাজ্জব বনে গেল। মেয়েটা এই তো এক্ষুনি ভালো ছিল, তাহলে আবার কি হলো? তুষারের আম্মা তাড়াতাড়ি করে তুষির কাছে আসলো, জিজ্ঞেস করলো,
কি হয়েছে তুষি? না, কোনো উত্তর নেই। আতিকুর রহমান জিজ্ঞেস করল, সান্ত্বনা দিলেন। তারপরও কান্না থামতে না দেখে তারা নিজেরাই ভেবে নিলেন বোনের জন্য মন খারাপ। তুষিও অনেকক্ষণ কান্না করে আস্তে আস্তে কান্না থামালো। তাই সবাই সিদ্ধান্ত নিল এবার যাওয়া যাক। তুষি আজ পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, যেটা সে খুব শখ করে বোনের বিয়ের জন্য কিনেছিল। তবুও আজ তার মন খারাপ, ভালো লাগছে না কিছুই। কিভাবে পারলো ওইভাবে চুমু? ছিছি, ভাবতেও ঘৃণা লাগছে। ওই আস্ত ফাজিলটাকে মেরে ফেলতে ইচ্ছে করছে, হাত নিষ্পিস করছে। আজ তার একটাই শাস্তি, সারা দিন কথা বলবে না ওই জঙ্গলি ভূতের সাথে। যদিও তুষির পক্ষে এটা খুবই কষ্টকর, কথা না বললে তুষির মনে হয় পেট ফেটে চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যাবে। রিমি আর জান্নাত কালো লেহেঙ্গা পরেছে। রিমির গায়ের রং উজ্জ্বল শ্যামলা হওয়ায় ভীষণ সুন্দর লাগছে, আর জান্নাত তো নজর কাড়া সুন্দর। ডাগর ডাগর চোখ, ঘন চুল, একদম মায়াবী। তিনজন একই সাথে বের হলো বড়দের সাথে। ওই ঘটনার পর তুষি তুষারের ঘর থেকে চলে এসেছিল। এরপর আর একবারের জন্যও তুষারকে বাসায় দেখেনি। অবশ্য তুষিও এটাই চেয়েছিল। এখনো তাকে দেখা যাচ্ছে না। ঢাকা চলে গেল নাকি? হ্যাঁ, গেলে যাক, তাহলেই তো বেশ ভালো হবে। এসব ভাবতে ভাবতে গাড়িতে উঠতে যাবে, তখনই ভূত দেখার মতো চমকে গেল। তুষার ড্রাইভিং সিটে বসে আছে আর এক দৃষ্টিতে ফোন দেখছে। তুষির চোখ সামনে থাকা মেরুন রঙের পাঞ্জাবির ছেলেকে দেখে থমকে গেল। চুলগুলো জেল দিয়ে সুন্দর করে পেছনে সেট করে রেখেছে, আর পারফিউম, সে তো মাতাল করা খান। তুষি মনে মনে বলছে, কেন তুষার ভাই, কেন কেন তুমি এই পারফিউম দিতে গেলে? এমনিতেই তো ফেসে গেছি সেই কয়েক বছর আগেই, এখন কি আবার ডুবিয়ে মারতে চাইছো? এ কি যন্ত্রণা, বুকের ভেতর তো ঝড় বয়ে যাচ্ছে তুষার ভাই। না, এ অন্যায়। তুমি এই পারফিউমটা না দিলেও পারতে। তুষি ভেবেও নিয়েছে বাসায় যেয়ে যেভাবেই হোক পারফিউমটা লুফে নিতে হবে। তুষার এ পর্যন্ত যতগুলো পারফিউম কিনেছে তার অর্ধেকই তুষি নিজের দখলে নিয়ে ফেলেছে। শুধু কি তাই, টি শার্ট পর্যন্ত বাদ রাখেনি। এ নিয়ে কম ঝগড়া, চুল টানাটানি হয়নি। তুষার তো ও নাম পর্যন্ত দিয়ে ফেলেছে তুষু চুন্নি। তুষি এসব শুনে তুষারের আর কোনো কিছু নিবে না বলে মনস্থির করে। তবে এই মনস্থ ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ না তুষার নতুন টি শার্ট না কিনে। রাতে টি শার্ট পরে যখন ঘুমায় তখন তুষির মনে হয় তুষার ওর পাশেই আছে। এই যে এত কিছু যে অনুভব করে, কখনো মুখ ফুটে বলতে পারে না। বললেই ওই জঙ্গলি ভূত যখন তখন মজা নিতে আসবে। রিমির থাপড়ে তুষির হুঁশ ফিরে, দেখে সবাই গাড়িতে উঠে পড়েছে, তখন সে উঠে পড়ে। তুষার ড্রাইভ করার সময় লুকিং গ্লাসটা তুষির দিকে ঘুরিয়ে দেয়, দেখে হালকা মেকআপে তুষিকে অপ্সরার মতো লাগছে। খোলা চুলগুলোর সারা মুখে খেলা করছে। চুলের ওপর তুষারের ভীষণ হিংসা হলো। স্থির হয়ে বসার ফলে তুষির গলার মাঝে তিলটা বেশ ভালো করেই তুষারের চোখে পড়ল। ইচ্ছে করছে লাল করে দিতে, তাই সে চোখ সরিয়ে নেয়। লেহেঙ্গাটা মনে হয় ওর জন্যই বানানো হয়েছিল, গায়ের সাথে মিশে আছে। তুষারের ওর সাহস হয়নি ওর সামনে যেতে, তাই তো এত পালায় পালায়। তবে এভাবে তুষিকে দেখে চোখ ফেরাতে পারল না। হয়তো লুকিয়ে দেখেছে, তবুও মন তো ঠান্ডা। ইচ্ছে করছে সারা জীবন নিজের কাছে রেখে দিই আর বলি, তুষি এদিকে আয় তো। শোন, তোর একটাই কাজ, সারাক্ষণ আমার সামনে বসে থাকা, আর আমি তোকে দেখেই যাব। এ দেখা যেন কখনো শেষ হবে না। তার বলা হলো কই। ভাবনার মাঝে তুষির চোখ গেল লুকিং গ্লাসে। দুজনের চোখাচোখি হতেই তুষি দেখলো একজোড়া চোখ তাকে খুব পরম যত্নে পরখ করে যাচ্ছে। তুষি চোখ নামিয়ে ফেললেও তুষার আগের ন্যায় চেয়েই থাকলো। তুষি লজ্জা পেলেও বুঝতে দিল না, বরং দুটো ফ্রু কুচকে তাকিয়ে মনে মনে বলে উঠল, নির্লজ্জ বেহার মতো কিভাবে তাকিয়ে আছে দেখো। আবার আমাকে বলে আমি নাকি চোখ দিয়ে গিলে খাই। অসভ্য, যত দোষ সব তুষির, আর সে শুদ্ধ পুরুষ। তার সে জানালার বাইরে তাকিয়ে রইল পুরো রাস্তা। ওই নেশাতুর চোখের দিকে তাকানোর সাধ্যি তুষির এখনো হয়নি। চোখে চোখ রাখতে গেলেও ভীষণ সাহসের প্রয়োজন হতে হয়। সামনে যতই সাহস দেখাক না কেন, ভেতরে ভেতরে ভীষণ ভয় পায়। তুষারের কাছে আসাটাই যে সব সাহস শেষ করে দেয়। পৌঁছে গেল তালুকদার বাড়ি। রামিম সবাইকে ভেতরে নিয়ে আসলো, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। তুষি দেখলো তানহা তাদের দেখে কাছে চলে আসছে। বোনকে পেয়ে সে খুশিতে আত্মহারা। বাবা, চাচু, কাকিয়া, মামা, মামি, তুষার আর বোনগুলোকে পেয়ে সে খুশিতে কান্না করে দিল। আলতাব রহমান, আতিকুর রহমান, তুষারের বাবা আজাদ হোসেন মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তাদেরও যে মন পুড়ছে, তাই বুঝালেন এখন থেকে এটাই তার বাড়ি। এ বাড়িতেই সারা জীবন থাকতে হবে। তাদের আদর পেয়ে তানহার স্বাভাবিক হলো।
খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেল। সবাই গেলেও তুষি রইল বোনের কাছে। বলল, পরে খাবো আপু, আমার খিদে পাইনি এখন। তুষার সবাই খেতে বসবে, চারপাশে তাকিয়ে দেখলো তুষি নেই। কোথায় গেল এই মহিলা? আমাকে চিন্তায় ফেলে কোনো ছেলের সাথে কথা বলছে না তো? মেজাজ খারাপ হলো, উঠে গেল তুষার। চারিদিকে খুঁজতে খুঁজতে এক রুমে দেখলো কয়েকটা মেয়ের সাথে বেশ হেসে খেলে কথা বলছে। সেখানে তানহা, দেব, ননদ, রামিমের বন্ধুরাও আছে। এসব দেখে তুষারের মেজাজ চটে গেল। খাওয়া বাদে এখানে হাসাহাসি হচ্ছে? বাহ, তবে আমিও দেখি কিভাবে তুই কত হাসতে পারিস। সারা রাস্তা তো একটুও মুখে হাসি দেখলাম না। আমার সাথে কথা বললে তোর হাসি উধাও হয়ে যায়, তাই না? বিয়ের পর তোর ওই দাঁতগুলো আমি একটা একটা করে তুলে ফেলবো, যাতে হাসি হয়ে যায় বিশ্রী। দেখলে তুই নিজেই হাসি ভুলে যাবি। রুমের বাইরে এভাবে তুষারকে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা ডাক দিল। তুষার, রুমে আয়। বাইরে কি করিস? আয় এদিকে দেখ, সবাই এখানে বসে আছে, তুষিও তো এখানে। তুষার এহেন কথায় আমতা আমতা করে বলল। হ্যাঁ আপু, তুষিকেই ডাকতে এসেছি। তুষি তার দিকে তাকিয়ে মুখ মুচড়ে দিল, অন্যদিকে তাকিয়ে বলে দিল, আপু আমি এখন কোথাও যেতে পারবো না, ভাইয়াকে বলে দাও। এখন আমি আপুদের সাথে আড্ডা দিব। তুষার ভরকে গেল, মুখ থেকে আনমনেই বের হয়ে আসলো ভাইয়া ডাক। তখন তুষির পাশ থেকে তানহার ননদ হিমু বলল, তুষার ভারী বিরক্ত হলো এমন কথা শুনে। একবার ভাবলো চলে যাবে, আবার মনে পড়লো ছেলেরা আছে এখানে, থেকে গেলে বোঝা যাবে কি কথা হচ্ছে, এত কি নিয়ে কথা, তাই সে থেকেই গেল। তাই সে মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, জি। আহির, শুভ, মাহিম, ফাহিম, সামান্তা, হিমু, সূচনা এরা হচ্ছে রামিমের কাজিন। এদের সাথেই আড্ডায় ব্যস্ত। সবার সাথে হেসে খেলে কথা বলে তুষারের দিকে ভুলেও একটিবার তাকাচ্ছে না। আর এতেই তুষার রগে ফুঁসছে। আহির আর মাহিম কিছুক্ষণ পর পর তুষিকে পরখ করছে। এগুলো সব তুষার খেয়াল করছে, সব শোধ ভালো করে সে নিয়ে নিবে। তুষিও ইচ্ছে করে তুষারকে জ্বালানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তাদের পটিয়ে নিচ্ছে। এদিকে সূচনা তুষারকে বিয়ের দিন দেখেই ক্রাশ খেয়ে বসে আছে। আজ এত কাছে থেকে দেখে সে পারছে না গলা জড়িয়ে বসে থাকতে। এসব তুষারের ভালো লাগছে না। এখান থেকে শুধু একবার বাসায় নিয়ে যাক, সব শোধ নেবে সে। সূচনার এইভাবে তাকানোতে মনে মনে বেশ গালিও দিল, নির্লজ্জ বলে। মেয়ে থাকবে লজ্জাবতী তা না, দেখো কিভাবে বেহায়ার মতো তাকিয়ে আছে। এক পর্যায়ে তুষার তানহাকে বলল, আপু, আমাকে ফুপা পাঠিয়েছে। সকাল থেকে তুষির নাকি বমি হচ্ছে আর পেটটাও একটু খারাপ, তাই তো ভয়ে ভয়ে খেতে চাচ্ছে না। কিন্তু দেখো খিদে পেয়ে মুখটা কেমন শুকিয়ে গেছে। মাহিম হাই হাই করলো, বলল, সে কি কথা? এর জন্য খাওয়া বন্ধ করে দিবে? না না, যাও আগে খেয়ে আসো, তারপর যত গল্প। মাহিম বলল, চলো চলো, আমিও যাই। লজ্জা পেয়ে আবার তেমন খেতে চাইবে না, মেয়েটা ভীষণ লাজুক। তুষার তড়িঘড়ি করে বলল, না না, আপনার কষ্ট করে যেতে হবে না, আমি নিয়ে যাব। ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। শুভ তখন বলল, টুসি, যাও তো, খেয়ে নাও, আমি ওষুধ এনে দিচ্ছি। দেখবি একদম পেট টাইট হয়ে গেছে, আর বাথরুমে দৌড়াতে হবে না। সবাই শুভর কথা শুনে হাসলো। তুষারও বেশ মজা পেল তুষিকে পচাতে পেরে। তুষি তাজ্জব বনে গেল, হাঁ করে তাকিয়ে থেকে রেগে গেল, বলল, একদম বাজে কথা বলবে না তুষার ভাই, একদম মেরে ফেলবো। তানহা বলল, তুষি চুপ কর, এটা বেয়াদবি হচ্ছে। তুষার কিছু বলে না বলে যে বেশি বার বেড়েছিস তুই। তুষি ওঠ বলছি, যা ওর সাথে খেয়ে আয়, তারপর আসবি আমার এখানে, তার আগে যেন না দেখি তোকে। তুষার আশকারা পেয়ে খুশি হলো, বলল, জি আপু, তোমার বোনকে কিছু আদব কায়দা শিখিও, না হলে কিন্তু আমি খুব ভালো করে শিখিয়ে দেব, তখন সব ঠিক ভালো শিখে যাবে। এই চল, আয় আমার সাথে, খিদে পেয়েছে আমার। হাত ধরে টানতে টানতে খাবার টেবিলের কাছে নিয়ে আসলো, নিজের হাতে বেড়ে দিয়ে বলল, এবার খা। তুষিকে তাই বলে নিয়ে নিজের প্লেটে খাবার শুরু করলো। যখন দেখলো তুষি আগের মতোই বসে আছে, তাই সে দুষ্টুমির ছলে বলল, ও বুঝেছি, আমার হাতে খেতে ইচ্ছে হচ্ছে তাই তো, আচ্ছা আয়, খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি রেগে তাকিয়ে হাত ধুয়ে নিজেই খেয়ে নিল। যে করেই হোক সে এই বিয়াদবের সাথে কথা বলবে না, তর্কও করবে না। সন্ধে হয়ে আসছে বলে আতিকুর রহমান তাড়া দিলেন। সবার কাছে বিদায় নিয়ে তানহা গাড়িতে উঠে বসল। রিমি, জান্নাত আর তুষিও মাহিমদের সাথে আজ অনেক মজা করেছে। বিয়ের দিন যেমন ঘোল খাইয়েছিল, তেমনই তুষিও ভেবেছিল হয়তো তারাও আজকে ওদের সাথে মজা নিবে, কিন্তু না, কোনো কিছুই ঘটেনি।
দুপুরে তুষিরও ইচ্ছে করে মাহিম শুভর সাথে মজা করার ফলে তুষারও ভাবলো এবার তুষিকে একটু জ্বালিয়ে মারবে। তাই তুষারও সূচনার সাথে বেশ ভাব করে নিয়েছে। সূচনা একটু ছটফটে মেয়ে, তুষারের দিকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে সে যা বুঝার বুঝে গিয়েছিল। তাই তুষার নিজে একটু কথা বলতে গিয়েছিল, অমনি সেও খুশিতে গদগদ হয়ে আলাপ শুরু করে দিয়েছিল। এগুলো দেখে তুষি মুখ মুচড়েছে আর মনে মনে তুষারের চুল সব টেনে ছিঁড়তে চেয়েছে। আসার সময় সূচনা ইনিয়ে বিনিয়ে তুষারের নাম্বারটাও নিয়েছে। তুষিকে রাগানোর জন্যই তো এত কিছু করা। তা না হলে কখনো তুষার অন্য কোনো মেয়ের সাথে কথাই বলে না। হাতে গোনা 2-1টা মেয়ে বান্ধবী আছে, এই তো। এগুলো ছোটবেলার বান্ধবী, এখন তেমন যোগাযোগও নেই। তবে ওরা সবাই তুষির কথা আগে থেকেই জানে। সূচনার সাথে ফ্লার্ট করা সব তুষি দেখেছে। তাই তো তুষিও জেগে ফুলে ফেপে আছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। সব নিয়ম কানুন পালন করে তানহা ড্রয়িং রুমে আসলো। সবাই ফ্রেশ হওয়ার জন্য যার যার রুমে চলে গেল। এভাবে তো আর ভারী জামা কাপড় পরে থাকা যায় না। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দিবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষিও তাই ঠিক করলো ভারী লেহেঙ্গা চেঞ্জ করে টি শার্ট আর প্লাজো পরে লম্বা একটা ঘুম দিবে। জার্নি করে রাতে খেতেও ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে। এসব ভেবে যখনই সে কাপড় নিয়ে বাথরুমে প্রবেশ করবে তখনই কে যেন রুমে প্রবেশ করলো। তুষি পেছনে তাকিয়ে দেখলো তুষার রুমে ঢুকে দরজায় সিটকিনি আটকে দিচ্ছে। তুষি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো। এ সময় তুষার ভাই এখানে কি করছে? তার উপর দরজার ছিটকেনি বা আটকে দিল কেন? আর বাম হাত পেছনেই বা কি? তুষার সামনে তাকিয়ে তুষিকে ওড়নাবিহীন অবস্থায় দেখে নিজেই অস্বস্তিতে পড়ে গেল। সে তড়িৎ গতিতে আবারও পেছনে ঘুরে দাঁড়ালো। এখন নিজের উপর নিজেরই রাগ লাগছে। কেন সে দরজা নক করে প্রবেশ করলো না? কেমন একটা অপ্রস্তুত অবস্থা। রাগের মাথায় বেমালুম নক করতে ভুলে গিয়েছিল। তার কি এত কিছু ভাবার সময় ছিল? সে তো শুধু বাসায় আসার অপেক্ষায় ছিল। কবে না জানি এই রাগই তার কাল হয়ে দাঁড়ায়। তুষি তড়িঘড়ি করে বিছানা থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে নিল। শাওয়ারে যাবে বলে ওড়নাটা বিছানায় রেখেছিল। সে কি জানে এই অসভ্য অসময়ে ওর রুমে আসবে? চুলের খোপাটাও ছেড়ে দিল। এমন অপ্রস্তুত অবস্থায় পড়বে সে কখনো ভাবেনি। তুমি এ সময় আমার রুমে কেন এসছো তুষার ভাই? আর তোমার বাম হাতে কি? তুষির কথায় ওর হুঁশ ফিরল। তুষার ওর দিকে ঘুরে 1 সেকেন্ডও সময় দেরি করলো না। তৎক্ষণাৎ দরজার সামনে থেকে তড়িৎ গতিতে তুষির কাছে এসে ওর ফুলে রাখা চুল জোরে টেনে ধরে তুষারের কাছে নিয়ে আসলো। তুষির পিঠ তুষারের বুকের সাথে লেপ্টে আছে। তুষি চুলের ব্যথায় আ করে চিল্লিয়ে উঠল। তুষার ডান হাতে ধরে রাখা চুল ছেড়ে দিয়ে সেই হাত তুষির গলা দিয়ে গলিয়ে বাম বাহু সহ কাজ চেপে ধরল। এমন ভাবে ধরেছে কাদাজ ভেঙে গেলেও ছেড়ে দিবে না। তুষি ব্যথায় ঘুমিয়ে উঠল। আজ তুষির ব্যথা লাগলেও এক চুলও ছাড় দেবে না। কিভাবে পারলো সারাদিন তাকে ইগনোর করতে? ওই বাসায় কিছু বলতে পারেনি বলে এখানেও ছাড় দিবে না? সে এত উদার নয়। অন্য ছেলেদের সাথে হেসে খেলে কথা আজ ছুটিয়ে দিবে একদম। আজীবনে মনে রাখবে তুষারকে ইগনোর করার পরিণাম কি। ধৈর্যের সীমানায় বাঁধ ভেঙে ফেলেছে আজ এই মেয়ে। তুষি ব্যথায় চোখ বন্ধ হয়ে এলো। গলা কাজ চেপে ধরাতে অস্পষ্ট স্বরে বলল, ছাড়ো তুষার ভাই, তোমাকে আমি মেরে ফেলবো। ছাড়ো বলছি, আমার ব্যথা লাগছে। তুষার কটমট গলায় শুধালো, ছাড়ার জন্য তো আমি তোকে ধরিনি। কি পেয়েছিস আমাকে? আমাকে ইগনোর করা? ওই ফাহিম না ফাজিল তাদের সাথে এত কি কথা? এতবার বেড়েছিস না? তাই আজ তোকে এই 1 গ্লাস নিম পাতা শরবত খাইয়ে আমি ক্ষান্ত হব। আমি এতটা দয়ালু নই। তুই পরপুরুষের সাথে কথা বলবি, হেসে হেসে গায়ে ঢলে পড়বি, আর আমি চুপচাপ দেখে যাব। তুই আমাকে জ্বালাবি, আর আমি বা কেন তোর জ্বালা সহ্য করব? আজ সব ঠং ছুটিয়ে দেবো, বেয়াদব মহিলা। তুষার কথা বলা শেষ হতেই হাতের শরবতটা তুষির মুখের সামনে নিতেই তুষি মাথা নিচু করে তুষারের হাতের কবজার উপর জোরে কামড় বসিয়ে দেয়। তুষার তবুও ছাড়ল না। তাতে দাঁত চেপে সহ্য করতে করতে তুষির মুখ চেপে ধরল। এত জোরেই ধরল মনে হলো দাঁতের সাথে চোয়াল লেগে যাবে। তুষি ব্যথায় ডুকরে উঠল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। তবুও তার শরীরে এখন জেদ চেপেছে। একদম ছাড় দেবে না জঙ্গলি ভূতকে। পরাজয় কোনোভাবেই আজ স্বীকার করবে না। তাই সে 2 হাত দিয়ে তুষারের হাত দুটোতে নখ ডাবিয়ে দিল। তার মুখে যতটা যন্ত্রণা হচ্ছে ঠিক ততটাই জোরে খামচি দিল। তুষার সেদিকে তেমন পাত্তা দিল না।
এখানে দুজনের সমান তালে হাতাহাতি হচ্ছে। এবার তুষার কাঠ ধরে রাখা হাত ছেড়ে দিয়ে গাল চেপে ধরল। তুষির ঠোঁট হা হয়ে গেল। মুখ খোলা পেয়ে তুষার গ্লাসটা নিয়ে তুষির মুখে পুরে দিল। তুষি এবার ছাড়া পাবার জন্য তরপাতে লাগলো। জঘন্য তেতো গা গুলানো গন্ধ তুষির সহ্য হলো না। পেটের মধ্যে পাক দিয়ে উঠল, মনে হলো সব নাড়ি ফুড়ি বেরিয়ে আসবে। শব্দ করছে মুখে, কিন্তু তুষার নিজের কাজে ব্যস্ত। পুরোটা শরবত খাইয়েই সে ক্ষান্ত হবে। তুষারের বুকের সাথে সে মুচড়াতে লাগলো। তুষি কাঁচা নিমের গন্ধ স্বাদ কোনোটাই নিতে পারছে না। ব্যথায় আর জঘন্য গন্ধে ভেতরটা তেতো হয়ে এলো। চোখ দিয়ে টপ টপ করে অনবরত পানি পড়ছে, সহ্য করতে পারছে না আর। এক সময় নিজেই বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। তুষি বুঝে গেছে আজ আর সে ছাড়া পাবে না। তুষারের প্রতি মনে এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মালো। তুষার গ্লাস ফাঁকা করে এক ঝামটা দিয়ে দূরে সরিয়ে দিল। পরনের শার্ট আর পুরো শরীরে শরবত লেগে গেছে, নিজের কাছে বিশ্রী লাগছে। তুষারের রোগা গুলিয়ে আসলো। এদিকে তুষির স্নিগ্ধ মুখ আজ ভয়ঙ্কর দেখাচ্ছে। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। চোখে সে ঘোলা দেখছে, পেটের ভেতর মনে হচ্ছে সব বেরিয়ে আসবে। তুষার অন্যদিকে তাকিয়ে বলল, আরও আমার সাথে লাগতে আসবি? দেখলি তো তুষার কি জিনিস। এবার থেকে আমার কথা মতো না চললে এমনটাই হবে, না হলে আমার থেকে দূরে থাকবি। যতই তুষার বলুক দূরে থাকবি, আসলে কি তুষার নিজেই দূরে থাকতে পারবে? তুষিকে না দেখলে সে নিজেই তো উন্মাদ হয়ে যায়, সবকিছু বিষাক্ত লাগে। এই যে সারাদিন ক্লাস টিউশন করে ঢাকা থেকে টাঙ্গাইল এতটা পথ জার্নি করে আসে, এসব কার জন্য? তুষির জন্যই তো তার মনটা টাঙ্গাইল পড়ে থাকে। 15 দিন পার হয়ে গেলে ঢাকাতে তার আর মন টিকে না। মনে হয় টাঙ্গাইল কি যেন পড়ে আছে, সেটা তুষারকে ডাকছে। তুষারের কথা শেষ হতে না হতে তুষি গড়গড় করে পেটের ভেতরে সব বের করে দিল। তুষারের গা পুরো ভেসে গেল। তুষি আর সহ্য করতে পারেনি। দুপুরে তেল মশলার খাবার খেয়ে এমনিতেই খারাপ লাগছিল, এখন আবার সেই পেটে এমন জঘন্য তিতো জিনিস তার পেট নিতে পারলো না। বমি করলো তো করলো একদম তুষারের উপর। ছিছি, কি জঘন্য কাজ হলো। তুষার আটকে উঠল, দূরে সরে দাঁড়ালো, তবুও রক্ষা হলো না। তুষি আবারও হড়হড়িয়ে বমি করে দিল। তুষির এহেন কাজে তুষার পুরোই হতভম্ব। পেশিতে হয়ে চোখ বড় বড় করে শুধু দেখেই গেল। এখন তার কি করা উচিত বা কি বলা উচিত কিচ্ছু মাথায় আসছে না। একবার নিজের দিকে তাকালো, আবারও তুষির দিকে। এ বমি দিয়ে তুষি যে তাকে শিক্ষা দিয়েছে তা বেশ বুঝতে পারল তুষার। নিজের দিকে তাকিয়ে দেখতেই মেজাজ গরম হয়ে গেল। তুষারের নিজেরও বমি এলো। এখন কি তুষির সাথে তারও বমি করা উচিত? নাড়ি ফুড়ি উল্টে আসছে তার। কিন্তু তুষির দিকে তাকিয়ে এই অবস্থা দেখে তুষার এবার বুঝলো রাগের মাথায় অনেক বেশি কিছু করে ফেলেছে। তবে এখন বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে। তুষি মাথা নিচু করে ফ্লোরে বমি করে দিল। আর কিছু নেই পেটে, পেট একদম ফাঁকা হয়ে গেছে। ফ্লোর ভেসে গেল বমিতে। তুষি পেট ধরে আর সহ্য করতে পারল না, বহু কষ্টে উচ্চারণ করলো, তুষার ভাই মরে যাচ্ছি। তারপর ফ্লোরে ধপ করে পড়ে গেল। তুষার এসব দেখে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকলো। সবকিছু এত তাড়াতাড়ি ঘটলো যে সে এখানে থেকেও কিছু করতে পারলো না। তুষার তড়িঘড়ি করে ফ্লোরে বসে পড়ল, মাথা দুহাতে রাজলাই নিয়ে গাল চাপড়াতে লাগলো। তুষির কোনো নড়চড় না দেখে তুষার দিশেহারা হয়ে গেল। পালস চেক করে দেখলো অজ্ঞান হয়ে গেছে। তুষারের জোড়াজুড়ি বমির ধাক্কা কোনোটাই সে নিতে পারেনি। তুষারের ডাক তুষির কান পর্যন্ত পৌঁছালো না। তুষার একের পর এক ডাকতেই লাগলো। তুষি অজ্ঞান হওয়াতে তুষারের মুখ শুকিয়ে গেছে। বেশ ভয় পেল সে, কি থেকে কি হয়ে গেল। নিজের হাতেই তার ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট দিল। রাগ উঠলে যে তুষারের মাথা কাজ করে না, তা কি তুষি বুঝে না? তাহলে তুষারকে কেন রাগিয়ে দিল? তুষারের নিজের প্রতি এবার বেশ রাগ লাগছে। এতটা রাগ ছাড়ার দরকার ছিল না। তুষার কোনো কিছু না ভেবেই তুষিকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। আগে তুষিকে পরিষ্কার করতে হবে, তারপর অন্য কিছু ভাবা যাবে। এভাবে থাকলে তুষার নিজেও বমি করে দিবে। গা ঘিন ঘিন করছে। তুষির দিকে তাকাতেই বুকের বাঁ পাশে ভীষণ কষ্ট হচ্ছে। বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিল। তুষি এখনো কোলে থাকায় দুজনেই ভিজে গেল। ডাকতে লাগলো, তুষি, হ্যাঁ তুষি, চোখ খুল, দেখ আমি এখানে। আমি এতটা কষ্ট দিতে চাইনি, বিশ্বাস কর। এই যে কথা দিচ্ছি, আর ভুল করব না, আর রাগ করব না। রাগ উঠলে তোর থেকে দূরে সরে যাব, রাগ নিয়ন্ত্রণ করে আবার তোর কাছে আসবো, প্রমিস তুষু। হ্যাঁ চোখ খুল না প্লিজ, এভাবে আমাকে ভয় পাইয়ে দিস না তুই। কোনো সাড়া না পেয়ে এবার কোল থেকে নামিয়ে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। তুষির মাথা তখন তুষারের বুকে।
এক হাত পিঠের উপর দিয়ে বাহু চেপে ধরলো, অন্য হাতে মুখে চোখে মাথায় পানি দিতে দিতে আবারও ডাকলো, তুষি উঠ, হ্যাঁ তুষি। অনবরত মুখে চোখে পানি দেওয়ার ফলে তুষির জ্ঞান ফিরল। চোখ পিটপিট করে তাকালো। তুষার বলল, এখন কেমন লাগছে? ঠিক আছিস তুই? তুষি কোনো কথা বলল না, ওভাবেই পড়ে রইল তুষারের বুকে। তার হাত পা ভেঙে আসছে, উঠে দাঁড়ানোর জো নেই, শীতে কাঁপছে সে। এভাবে তুষিকে কাঁপতে দেখে তুষার ভরকে গেল। গায়ে হাত দিয়ে দেখলো বেশ জ্বর এসে গেছে। তুষিকে বসিয়ে দিল শাওয়ারের নিচে। এরপর নিজের শরীর থেকে বমিতে ভরা কালো শার্টটা এক টানে খুলে নিল। আগে নিজেকে পরিষ্কার করতে হবে। ভালো করে গোসল করলো। শাওয়ার বন্ধ করে তুষিকে রেখে বেরিয়ে এলো। ঘৃণা এক পাশে রেখে ফ্লোর পরিষ্কার করলো। এরপর ফোন হাতে নিয়ে জান্নাতকে কল করলো। এপাশে জান্নাত কিছু বলার আগেই তুষার বলল, তাড়াতাড়ি তুই তুষির রুমে আয়, আর কেউ যেন না জানে। আর আমার রুম থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসবি। 2 মিনিটের মধ্যে চলে আসবি, ব্যাস রাখলাম। এই বলে তুষার ফোন রেখে দিল। জান্নাত হুড়মুড় করে রুমে প্রবেশ করলো। এখানে এসে জান্নাত দেখলো তুষার তুষির টাওয়াল জড়িয়ে ভেজা ট্রাউজারে দাঁড়িয়ে আছে। এভাবে তুষারকে দেখে ভীষণ অবাক হলো, তবুও না বুঝতে দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুষার ভাইয়া? তুমি তুষির রুমে, আর তুষি বা কোথায়? সব ঠিক আছে তো? তুষার জান্নাতের হাত থেকে কাপড় নিল। জান্নাতের এহেন কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, পরে বলছি সব, আগে শোন। তুষি বাথরুমে আছে, তুই এখন গিয়ে ওকে চেঞ্জ করে দিয়ে আয়। চেঞ্জ করা শেষ হলে আমাকে ডাকবি। যা এখন দ্রুত, জ্বরে গা পুড়ে যাচ্ছে। জান্নাত তুষারের উপর ভীষণ চটে গেল। রাগে ফুঁসে উঠল। মেয়েটা একটু ভালো থাকলেই এই তুষার জ্বালানোর জন্য উঠে পড়ে লাগে। তাই সে বলল, কেন, তুমি ওর সাথে আবার কি করছো? আগে আমাকে বলবে, তারপর আমি যাব। সবসময় এত সামনে হলে ঝগড়া লেগে থাকে কেন তোমাদের? মিলে থাকতে পারো না? ওই ছোট মেয়ের সাথে কিভাবে পারো তুমি চুলোচুলি করতে? তুষারের মেজাজ বিগড়ে গেল। বিরক্ত হয়ে বলল, ছোট? কে ছোট? এসব ফাউল কথা বাদ দিয়ে তুই কি যাবি? রাগে ফুসতে ফুসতে বাথরুমে গিয়ে তুষিকে চেঞ্জ করে দিল। জ্বর গায়ে হাতও দেওয়া যাচ্ছে না, মুখটাকে নিষ্পাপ দেখাচ্ছে। কিভাবে পারলো সে এতখানি মেয়েটার সাথে এমন করতে? মায়াও হলো না। তুষিকে কখনো সে চাস্ত বোন ভাবেনি। রিমির মতো সেও তার আরেক বোন। সারাদিন সে জান্নাতের সাথেই বকবক করতে থাকে। রিমি বিরক্ত হয়ে চলে গেলেও জান্নাত আর তুষি দুজনেই বকবক করে বাড়ি মাথায় তুলে। এগুলো যে জান্নাতের ভীষণ ভালো লাগে। এখন তার কাকিয়াকে এখন সে কি জবাব দেবে? জান্নাত তুষারকে ডাক দিল, বলল, তুষার ভাইয়া, তাড়াতাড়ি নিয়ে চলো। আর এবার থেকে বাচ্চামা একটু কম কম করো। রাগের মাথায় একজন আর একজনকে খুন করতে দ্বিধাবোধ করে না। রাগ কমলেই দেখবে নিজের অজান্তেই কোনো ভুল হবে না। তুষার কখনো কারো উপদেশ শুনে না। এসব শুনে ইচ্ছে করলো কয়েক ঘা বসিয়ে দিতে। তবে এখন হজম করা ছাড়া কোনো উপায় নেই। স্বীকার না করতে চাইলেও এটাই সত্যি। আসলে সে অতিরিক্ত বাড়াবাড়ি রকমের কাজ করে ফেলেছে। তাই সে শান্ত স্বরে শুধালো, এবার উঠে যা, কাঁথা বালিশ ঠিক কর গিয়ে, আমি ওকে নিয়ে আসছি। জান্নাত তাড়াতাড়ি করে উঠে তাই করলো। তুষিকে কোলে করে নিয়ে বেরিয়ে সে বিছানায় শুয়ে দিল তুষার। তুষি জ্বরের জন্য চুপটি করে বিছানার সাথে লেপ্টে রইল। চোখটাও ভালো করে খুলতে পারছে না। ভয় আর বমি হওয়ায় ভয়াবহ জ্বর চলে এসেছে। তুষির এই অবস্থা দেখে তুষারের বুকটা মোচড় দিয়ে উঠল। কষ্ট হচ্ছে ভীষণ। কিভাবে যাবে তুষির সামনে? ওর চোখে অপরাধী হয়ে গেল। অনেকটা সময় তুষির পাশে বসে থেকে কপালে জলপট্টি দিল। আলতো করে ললাটে ঠোঁট চেপে ধরল। এভাবে তো আর জ্বর কমবে না। তার মধ্যে পেটে কিছু নেই। তাই সে জান্নাতকে বলল সবাইকে ভালোভাবে বুঝিয়ে তুষির কাছে নিয়ে আসতে। ফুপি যেন হালকা কিছু খাইয়ে ওষুধ দিয়ে দেয়, তবেই জ্বর কিছুটা কমে আসবে। আর এসব কিছু যেন বাসার কেউ না জানে, তাহলে যে আজাদ হোসেন তাকে বাড়ি থেকে বার করে দিবে। এই পুতুলের মতো মেয়েটাকে যে ভীষণ আদর করে, ভীষণ চঞ্চল আদুরে ভাগ্নি তার। তাই জান্নাতকে সব ভালো মতো বুঝিয়ে দিল। জান্নাত জলপট্টি দিতে দিতে বলল সে ভালোভাবে বুঝিয়ে সবাইকে নিয়ে আসবে। আর এক মুহূর্ত দেরি না করে তুষার নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। এখানে আর থাকা যাবে না। নিজেকে এখন নিজেরই মেরে ফেলতে ইচ্ছে করছে। রাগের বশে কিভাবে পারলো এত কিছু করে ফেলতে? রাত বাজে 11টা। জান্নাতের মুখে তুষির জ্বরের কথা শোনার পর থেকে সকলের মুখই থমথমে। সবাই তুষির রুমে মুখ ভার করে বসে আছে। আমিনা বেগম আর নূরজাহান অনেক জোরাজোরি করেও তুষিকে কিচ্ছু খাওয়াতে পারেনি। অবশেষে ওষুধ খাইয়ে দিয়েছে। এখনো এক চুল পরিমাণও জ্বর কমার নাম নেই।
জ্বরতপ্ত অবস্থায় সারা শরীর প্রচন্ড গরম আর লাল হয়ে উঠেছে। চেহারাও বেশ রূপ নিয়েছে বিবর্ণ। অল্প সময়ের ব্যবধানে এতটা জ্বর চলে আসবে কেউ তা ঘুণাক্ষরেও টের পায়নি। মোদ্দা কথা, যে মেয়ে ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজলেও জ্বর আসার নাম নেই, তার এহেন জ্বরে কিছুতেই শান্তি পাচ্ছে না আতিকুর রহমান। ছোট মেয়েটি যে তার তোতা পাখি, তার মানিক। যখন আব্বু বলে ডাকে মনটা জুড়িয়ে যায়। মেয়ে দুটো অসুস্থ হলে তার নিজেরই যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। তাই তো আদরের ছোট মেয়েকে এভাবে নিস্তব্ধ হয়ে বিছানায় পড়ে থাকতে দেখে তিনি স্বস্তি পাচ্ছেন না। আমেনা বেগম সবাইকে তাড়া দিলেন ঘুমাতে যাওয়ার জন্য। এভাবে আর কতক্ষণই বা বসে থাকবে? বসে থাকলে তো আর জ্বর কমবে না। তিনি সবাইকে খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাওয়া ঠিকমতো কারোরই হলো না। আতিকুর রহমানকে অনেক জোর করেও কিচ্ছু খাওয়াতে পারল না। তার যে মেয়ের এহেন দশা দেখে বুকটা হাহাকারে ছটফট করছে। একে একে সবাই চলে গেল নিজেদের রুমে। আমিনা বেগম, রিমি, তানহা আর জান্নাতকে খেয়াল রাখতে বলে তিনি সবকিছু গোছাতে গেলেন। তানহা বোনের মাথায় হাত বুলিয়ে দিল। মলিন মুখটার দিকে তাকাতেই কান্না আসছে তানহার। কত আদরের বোন। নতুন কিছু কিনতে দেখলে খপ করে নিয়ে নিত তুষি। কোনোভাবেই সে দিবে না। তাতে তানহা কেঁদে লাল হয়ে হোক। এমন কাণ্ড দেখে মাঝে মাঝে তানহা ফিক করে হেসে দিত। এসব ভাবতে ভাবতে তানহা ঠান্ডা রুমাল তুষির গালে চেপে ধরল। মুছিয়ে দিয়ে জান্নাতকে বলল, তুই সে খেয়াল রাখিস, আমি সকালে আসবো। এখন রুমে যাই। তোর দুলাভাই না জানি একা একা আবার কি করছে। তার কাছে এটা নতুন পরিবেশ। সারাদিন যে বেচারার কি কষ্ট গেল, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বোধ হয়। তানহার কথা শুনে রিমি বলল, হ্যাঁ তাই তো, দুলাভাই একাই রুমে কি করছে কে জানে। কোথায় ভেবেছিলাম ভাইয়ের সাথে আড্ডা দিয়ে রাত পার করব। ধুর, তার কিচ্ছুটি হলো না এই তুষির জন্য। কে বলেছিল এই সময় গোসল করতে? জান্নাত দিল এক ধমক। বিরক্ত গলায় বলল, তোকে কেউ কিছু বলতে বলেছে? ঘুমাতে পারিস না? নাহলে যা যা না, রুমে গিয়ে পড়তে বস। রিমি বোনের প্রতি নিজেও বিরক্ত। সব সময় ধমকের উপর রাখে, কিন্তু তুষির বেলা খুব মিষ্টি মিষ্টি কথা বের হয় তার মুখ থেকে। মনে হয় তুষি তার আপন বোন আর রিমি পর। রিমি মুখ ভেঙচি কেটে চলে গেল। এরপর তানহাও বেরিয়ে নিজের রুমের উদ্দেশ্যে বের হলো। আমিনা বেগম আসলেন। থার্মোমিটার দিয়ে জ্বর চেক করে দেখলেন জ্বর কমার নাম নেই। জান্নাত কাকিয়ার উদ্দেশ্যে বলল, কাকিয়া, আমার তো একদিন ঠিক মতন ঘুম হয়নি। তুমি কি থাকবে ওর সাথে? কাউকে তো থাকতে হবে, আবার না জানি রাতে কেমন হয়ে যায়। আমিনা বেগম ভাবলেন, বুঝলেন জান্নাতের ঠিক মতো ঘুম হবে না। মেয়েটা যে ঘুম কাতুরে। ঘুম ভালোভাবে না হলে সারাদিন সবার সাথে খিটখিটে আচরণ করে, মেজাজ চটে থাকে। এদিকে জান্নাতের কাছে মনে হয় ভালো মতো ঘুম না হলে মাথা ব্যথা করে, চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায়। তাই তুষির মা বলে উঠল, আচ্ছা তুই বরং ঘুমাতে যা, আমি এখানে কিছুক্ষণ আছি। জানিস তো, তোর বড় আব্বু একবার স্ট্রোক করার পর থেকে আমি অন্য কোথাও থাকতে সাহস পাই না। আজ আবার চিন্তা করবে। এই মানুষটার কিছু হলে আমি যে শেষ হয়ে যাব। এই বাড়িটা সেই তো নিজের হাতে সামলে রাখেন। প্রতিটা সন্তানকে বটগাছের মতো ছায়া দেন। রাগ উঠলে হয়তো মাথা ঠিক থাকে না, এই আর কি। মন থেকে যে ভীষণ আদর সকলের জন্য। এসব বলতে বলতে আমিনা বেগমের চোখের কোণে পানি চলে আসলো। আজ থেকে 6 বছর আগে প্রেশারটা বেড়ে যাওয়ায় হুট করে আতিকুর রহমান স্ট্রোক করে বসে। দিশেহারা হয়ে যায় আমিনা বেগম। তুষির বাবার ডান পাশটা অবশ হয়ে গিয়েছিল। এরপর ভালো ডাক্তারের চিকিৎসায় আমিনা বেগমের সেবা যত্নে আল্লাহর রহমতে খানিকটা সুস্থ হয়। এখনো প্রেশারে ঠিকমতো ওষুধ খেতে হয়। তখন কিছু হয়ে গেলে একা হাতে কিভাবে কি করতো আমিনা বেগম? ছোট দুটো মেয়েকে নিয়ে কোথায় যেত? এখন যেভাবেই হোক মানুষটা বেঁচে থাকুক, নিজের ভালো থাকার জায়গা হোক, এতটুকুই আমিনা বেগমের চাওয়া। আমিনা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। সবার অতীত সুন্দর হয় না, সকলেরই কিছু লুকানো হয়তো লোকচক্ষুর দেখা কষ্ট রয়েছে। জান্নাত তার গম্ভীর বড় আব্বুকে ভীষণ ভয় পায়। কেন পায় সে নিজেও জানে না। তবে ঈদ হোক বা যে কোনো অনুষ্ঠান নিজেই সবার জন্য জামা কাপড় কিনে নিয়ে আসবেন। এটা সেই ছোটবেলা থেকেই জান্নাত দেখে আসছে। তার নিজের আব্বুও যে এরকম। ভাইয়ের থেকে শিখেছে কিভাবে মিলে থাকতে হয়। কে বলে ভাই ভাই মিল হয় না? অনেক পরিবারেই এমন অটুট বন্ধন থাকে। শুধু গুটি কয়েক মানুষই জমি জমা নয়তো ছোটখাটো জিনিস নিয়ে আলাদা হয়ে যায়। জান্নাত নিজের রুমে এসে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। আজ তার নিজের ওপর থেকে অনেক ধকল গিয়েছে। ওই বাড়িতে ছেলেগুলো কিভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, বিরক্তকর। ইচ্ছে তো করছিল চোখ দুটো তুলে ফেলতে।
তাহলেই বুঝতে পারতো জান্নাতের দিকে তাকানোর কি ফল। আর এ বাসায় এসে যখন ভেবেছিল শান্তিতে ঘুম দেবে, তখনই তো তুষার নিজে বিশ্রী কাজ করলো তো করলোই, জান্নাতকেও জড়ালো। অসহ্য একটা ছেলে। এসব ভেবে ভেবেই ঘুমের রাজ্যে চলে গেল। অনেকক্ষণ পড়াশোনা শেষ করে তুষির ঘরের দিকে গেল রিমি। তাকে আমিনা বেগম ঘুমানোর আগেই বলে রেখেছে তুষির সাথে আজ রাত থাকতে, তাই সে রাজিও হয়েছে। রিমি ঘরে এসে লাইটটা অফ করে দিল। এরপর তুষির গায়ের কাঁথাটা ভালো করে টেনে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল সে। তুষার ওইদিকে যাওয়ার আর সাহস পায়নি। কিভাবে পারতো সবার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে? তাই সেই যে রুমে ঘাপটি মেরে বসে আছে, আর একবারের জন্যও বের হয়নি রুম থেকে। নূরজাহান যখন তুষারকে খাওয়ার জন্য ডাকতে এসেছিল, দেখলো পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে। এ অবস্থা দেখিয়ে ভারী অবাক হলো সে। যেখানে তুষির সাথে লেপ্টে থাকে সবসময়, কিভাবে ঝগড়া করা যায়, জ্বালানো যায়, আর এখন নাকি এত কিছু হয়ে যাওয়ার পরও চুপচাপ রুমে বসে আছে। সে কি শুনেনি? জানে না তুষির ভয়াবহ জ্বরে ভুগছে? নূরজাহান তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, তুষার, তুই কি জানিস না তুষির ভীষণ জ্বরে গা পুড়ে যাচ্ছে। জানিস, মেয়েটাকে এভাবে শান্ত দেখতে একদম ইচ্ছে করছে না। মনে হচ্ছে এই তো এক্ষুনি উঠে চেঁচিয়ে উঠবে, হই হই করে সকলকে হাসিয়ে ছাড়বে। তুষারের যে কি অবস্থা, এটা যদি একবার মা বুঝতো তাহলে বলতেই পারতো না। সে জেনেও কিভাবে বসে আছে। তুষি জ্বরে তার বুকটা হাহাকার করছে। ভেতরের সত্তা বলছে, তুই ভীষণ জঘন্য। এত বড় অপরাধ কিভাবে করতে পারলি তুই? মেয়েটা কি খুব বেশি করেছিল? তুষার বহু কষ্টে নিজেকে সামলিয়ে বলল, ওর জ্বর হলেই আমার কি? আমাকে কি এখন ওর হাত ধরে বসে থাকতে বলছো? সারাদিন পর কি একটু একাও থাকতে দিবে না? চলে আসছো আবার আমাকে জ্বালাতে। ভালো লাগছে না আমার। যাও তুমি এখান থেকে। আমি জাস্ট একটু রিল্যাক্সে থাকতে চাই। তুষারের মা মনে মনে হাসলেন। এই ছেলেটা মাঝে মাঝে ভীষণ ঘাটতারামি করে, কোনো কথা সরাসরি স্বীকার করতে চায় না। অথচ তিনি যে মা, একদম ছোট্ট থেকে আজ এত বড় করেছেন, এখনো যদি একটু হলেও বুঝতে না পারে তাহলে সে মা হয় কিভাবে? তিনি একটু হলেও বুঝতে পারলেন তুষির জন্য তার ছেলের মন ভীষণ খারাপ। যতই কাছে থাকলে খোঁচাখুচি করুক, দুজন দুজনের থেকে দূরে থাকলেই বোঝা যায় একজন আরেকজনকে কতটা চায়। ছেলের মাথায় হাত বুলিয়ে আদরে স্বরে বললেন, আচ্ছা বাবা, আর কিছু বলবো না আমি। তবে কিছু খেয়ে তারপর না হয় তোর মন যা চায় তাই কর। আমি তোর মা, অল্প হলেও ছেলের মন পড়তে জানি। আয় বাবা, কিছু খেয়ে যা, আমি খাইয়ে দেব। মা, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না। প্লিজ মা, আমি এখন ঘুমাবো। তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। আর তর্ক করো না, ভালো লাগছে না। কয়েকবার বলার পরও যখন তুষার উঠল না, তখন সে হার মেনে বেরিয়ে চলে আসলো নিজের ঘরে। তুষার যতই বলুক ঘুমাবো, আসলেই কি সে ঘুমাতে পারবে? বিছানায় অনেক সময় এপাশ ওপাশ করে বেলকুনিতে এসে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এসবে যে যত চলে আসবে কোনো মতেই বুঝতে পারেনি। ছোটবেলা থেকেই চঞ্চল তুষির প্রেমে পড়ে গিয়েছিল সে। তখন সদ্য কিশোরে পা দিয়েছে মাত্র। ভালোবাসা কি বোঝেনি ঠিক, তবে অনুভব করত তুষি দূরে গেলেই তার হাঁসফাঁস লাগে, সব বিরক্ত লাগে, বাসায় মন বসে না। অথচ যখন তুষি তার বাসায় থাকে, এক মুহূর্তেই খারাপ লাগা দূর হয়ে যায়। খোঁচাখুচি, মারামারি এসব করতে করতে কখন যে তুষুচুন্নিকে ভালোবেসে ফেলেছে নিজেও বুঝতে পারেনি। ঝগড়ার আড়ালে ভালোবাসাটা অনুভব করতে পারেনি দুজনের মধ্যে কেউই। অতীত ভাবতে ভাবতে এ পর্যন্ত অনেকবার ভেবেছে তুষিকে একবার দেখে আসবে। শেষে মনকে কোনোভাবে শান্ত করতে না পেরে সিদ্ধান্ত নিল এবার সে যাবেই। রাত তখন 3:21 ঘরে। পা টিপে টিপে চারপাশে সচেতন দৃষ্টি দিয়ে তুষি রুমের দিকে পা বাড়ালো। যদি দরজা বন্ধ থাকে 2-3 বার নক করে দেখবে, খুলে দিলে যাবে, নয়তো নিজের রুমে চলে যাবে। একেবারে দরজার কাছে এসে থামলো। আজ দরজা ভিড়ানোই ছিল, কারণ আমিনা বেগম বলেছে রাতে ঘুম ভাঙলে মেয়েটা জ্বর কমলো নাকি দেখতে আসবে। আস্তে করে রুমে প্রবেশ করলো। ফোনের ফ্ল্যাশ দিয়ে হুসিন তুষির দিকে এগোতে থাকলো। দেখলো রিমি ঘুমিয়ে আছে পাশে। তুষির দিকে ফোনের আধো আধো আলোয় তুষির গৌরবনের মুখটা যেন দেখা যাচ্ছে। সেদিকে দৃষ্টি আটকে গেল তুষারের। কি সুন্দর মুখশ্রীর মধ্যে দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, সেটি তুষার প্রকাশ করতে পারছে না। ধীরে ধীরে পাশে এসে বসে তুষার। ঠোঁট ভেদ করে মৃদু ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ছে তুষি। জ্বরের প্রকোপে গাল দুটো লাল হয়েছে ভীষণ, গলা পর্যন্ত কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। চেহারার গ্লানিটুকু জ্বরের হিংস্রতায় ম্লান হয়ে আছে ওর।
ভেজা চুলগুলো বালিশের উপর এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখ বন্ধ থাকার কারণে ঘন পাপড়িগুলো অদ্ভুতভাবে মায়া জড়িয়ে চুম্বকের মতো যেন তুষারকে টানছিল। দৃষ্টি বিচরণ করছে তুষির ঠোঁট, চোখ, গলার উপর। বেহায়া হয়ে যাচ্ছিল সেই গলার মাঝ বরাবর কালো তিলটার উপর। তুষারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে, তার সাথে বেহায়া হচ্ছে শরীর মন দুটোই। শুকনো ঢোক গিলল তুষার। কোনো উপায় না পেয়ে ফ্ল্যাশ অফ করে দিল। ফোনের অল্প আলো দিয়ে মুখের কাছে ধরল। সম্পূর্ণ অন্ধকার না হলেও মুখটা শুধু দেখতে পাচ্ছে তুষার। মনটাকে সে শান্ত করলো। সকল জড়তা উধাও হয়ে গেল। আস্তে আস্তে হাত বাড়ালো তুষির কপালে। গরম কপালে হাত রাখতেই বুকটা ধক করে উঠল। তৎক্ষণাৎ হাত সরিয়ে নিল তুষার। নিজের হাতের দিকে তাকিয়ে ভারী আশ্চর্য হলো সে। এতটা জ্বর কিভাবে আসতে পারে? দিশেহারা হয়ে চারপাশে তাকাতে লাগলো। পানি কোথায়? আর জলপট্টি বা কোথায়? ফোনের ফ্ল্যাশের পুরো ঘর খুঁজতে খুঁজতে দেখলো টেবিলের ওপর পানি পট্টি রাখা। দ্রুত গতিতে যেয়ে বাটিটা নিয়ে এসে কপালে পট্টি দিতে লাগলো। এভাবে একবার দুবার অনেকবার দিতে থাকলো তুষার। ভেজা কাপড়টা কপালে চেপে রাখলো। জ্বর না কমায় নীরব শ্বাস ফেললো তুষার। এছাড়া এখন তার কি বা করার আছে? মুখ কিছুটা ঝুঁকে তুষির মাথার দুই পাশে হাত রাখলো। তুষির গরম নিঃশ্বাস এখন একেবারে তুষারের মুখে পড়ছে। তুষারের হৃদয় এবার থমকে গেল। কাছে থাকার, কাছে টানার তীব্র ইচ্ছে হচ্ছে। নিজেকে সামলানো এখন যেন আরো কঠিন হয়ে যাচ্ছে। তুষার ভাবছে এখানে না আসাটাই বোধহয় ভালো ছিল। তুষার এভাবে কতক্ষণ ঝুঁকেছিল তার কোনো হিসেব নেই। তবুও বহু কষ্টে বলল, এভাবে যে তুই অসুস্থ হয়ে যাবি, বিশ্বাস কর আমি ভাবতেই পারিনি। সব কিছু বুঝে ওঠার আগেই হয়ে গেল। তোর মলিন মুখখানা দেখতে আমার মোটেও ভালো লাগছে না। এই তুষু, ঝগড়া করবি না আমার সাথে? রাগ করে আর কতক্ষণ শুয়ে থাকবি বলতো? কিরে বেয়াদব, তুই কি জানিস এভাবে অসাড় হয়ে শুয়ে থাকতে দেখতে আমার বুকে ভীষণ কষ্ট হচ্ছে। দেখ, এভাবে তোকে তো একদম ডাইনি ভূতের থেকেও ভয়ঙ্কর লাগছে। শেওড়া গাছের পেটনি। উঠ না তুষু, প্লিজ। কণ্ঠস্বর নামিয়ে এ কথা বলে শেষ করলো। ভাবলো এবার যাওয়া উচিত। গালের কাছে ডান হাতটা ওঠাতেই একটি নরম হাত আলতো করে ধরে ফেললো। তুষার চকিত হয়ে তৎক্ষণাৎ ওর মুখের দিকে তাকালো। দেখলো জ্বরের ঘরে কি কি বলে বিড়বিড় করছে। তুষার আবারও কানটা নিয়ে তুষির মুখের কাছে আসলো। অস্পষ্ট স্বরে একা একাই বিড়বিড় করছে তুষি। তুষারের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। কিভাবে পারলি আমার সাথে এমন করতে? জঙ্গলি ভূত, কত কষ্ট হচ্ছিল আমার। যদি একবার বুঝতে পারতে, আমাদের বাসা থেকে এক্ষুনি চলে যাও তুমি, না হলে মেরে ফেলবো, একদম শাস্তি দিব ভীষণ। জ্বরের ঘোরেও ওকে গালি দিচ্ছে বলে তুষারের এত কিছুর মাঝে বেশ জোরে হাসি পেল। ইচ্ছে করলো হু হু করে হেসে দিতে। তাতে যদি এবারে সবাই উঠে পড়ে তার কিছুই যায় আসে না। বহু কষ্টে হাসি থামিয়ে বলল, তার কি কি করেছে শুনি? জঙ্গলি ভূত খুব কষ্ট দিয়েছে? এখন তাহলে তো খুব আদর করতে হয়। কিন্তু জানিস, পাশে তোর সিসি ক্যামেরা। এই জন্য তুই বললেও আমি কিছু করতে পারবো না। নয়তো সকাল সকাল ব্রেকিং নিউজ বানিয়ে ছাড়বে টিভি। শিরোনাম হবে, দেখুন এ কি করলো এক রাক্ষসী, কিভাবে এক নাদান ছেলের ইজ্জত লুটে পুটে নিল। না বাবা, এখনো বিয়ে করিনি, প্লিজ আদর দিতে বলিস না। আমার তো এখন ভয় হচ্ছে, যদি তুই উল্টাপাল্টা কিছু করে ফেলিস। আর কি জানো, বাসা থেকে চলে গেলে তুই কি খুশি হবি? তুষি শুনলো নাকি কে জানে, তবে অস্পষ্ট স্বরে শুধালো, হ্যাঁ হ্যাঁ, চলে যাও তুমি, সহ্য হচ্ছে না তোমাকে। তুষার ঢং করে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা তাহলে চলেই যাই। সন্দুষু, তুই যখন বললি তাহলে তো একেবারেই চলে যাব, আর কখনোই আসবো না। তুই ডাকলেও না। তখন কিন্তু কান্নাকাটি করতে পারবি না, বুঝে শুনে বলিস। তুষি গলা জড়ানো কণ্ঠে উত্তর দেয়, জানি না কিছু, আমি জানি না, দূরে যাও সবাই। নিঃশব্দে হেসে উঠল তুষার। আচ্ছা। বলে চলে যাওয়ার জন্য নিজের হাত ছাড়িয়ে নিতেই তুষি দু হাতের মাঝে শক্ত করে চেপে ধরল। তুষার অবাক হলো। কি করতে চাইছে কি তুষু? সে কি সারা রাত এখানে বসেই থাকবে? আশ্চর্য! জ্বরের ঘরে মাথা খারাপ হয়ে গেছে ওই বেয়াদবের। তা বেশ বুঝতে পারল তুষার। এসব ভাবনার মাঝেই ডান হাতে অনুভব করলো ঠোঁটের স্পর্শ। তুষি হাতটা মুখের কাছে এনে চারপাশে ছোট ছোট চুমু খাচ্ছে। তুষার চমকে উঠল। তুষির স্পর্শে তুষারের রক্ত ছুটে যাওয়ার উপক্রম। ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না সে। এটা কি করলো তুষি বেয়াদবটা? সে জ্বরের ঘোরে করুক বা ইচ্ছেতে করুক, তুষারের সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছে। সবকিছু আউট অফ মাইন্ডে চলে যাচ্ছে। সে তৎক্ষণাৎ বাম হাত, যেটা তুষির বালিশের ওপর ছিল,
ওইটা দিয়ে তুষির দুহাত থেকে ডান হাত ছাড়িয়ে নিল। ছোট করে নিজের অধর ছুঁয়ে দিল প্রিয়সীর উত্তপ্ত ললাটে। বড় সড় শ্বাস নিল। হাই, কেমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি! তুষি কখনো নিজে থেকে হাত পর্যন্ত ধরেনি, আর আজ চুমু খেয়ে নিল। হাই হাই, কত বড় কাণ্ড করে ফেললো এই চন্নি মহিলা! যদি এ কাণ্ড তো সে নিজ চোখে দেখতো তাহলে নিজেই মরে যেত। লজ্জায় 1 মাস তুষারের সামনেই আসতো না। তুষার ধীরে ধীরে সরে রুমের বাইরে আসলো। এখন রিল্যাক্স লাগছে, স্বস্তির নিঃশ্বাস ফেলল তুষার। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তুষির কাছে গেলেই হুঁশ জ্ঞান হারাতে বসে সে। কেন এমন হয়, কেন? তুষার ধীরে ধীরে সরে রুমের বাইরে আসলো। এখন রিল্যাক্স লাগছে, স্বস্তির নিঃশ্বাস ফেলল তুষার। এবার সে নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নিতে পারবে। কি ভয়ঙ্কর মহিলা রে বাবা! তুষির কাছে গেলেই হুঁশ জ্ঞান হারাতে বসে সে। কেন এমন হয়, কেন? ভোর রাতের দিকে তুষার বিছানায় আরাম করে গায়ে এলিয়ে দিয়েছে। আজ তাকে পুকুরের পানিতে চুবালেও 12টার আগে উঠবে না বলে পণ করেছে। নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নেওয়া যাক। বাড়ির সকলে উঠে পড়েছে। আজ অনেক কাজ। এ বাড়ির বড় মেয়ে জামাই বলে কথা। নানান রকম রান্নার তোড়জোড় চলছে। 2 জা আর ভাবি মিলে রান্না শেষ দিচ্ছেন। সবাই উঠে আগেই তুষিকে দেখে এসেছে। জ্বর হালকা কমে আসায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। নূরজাহান চা কফি বানিয়ে আজাদ, আতিকুর, আলতাফ রহমানকে দিয়ে আসলেন। তারা চা খেতে খেতে গল্পে মশগুল। হাতে হাতে রান্না শেষ করার জন্য রান্নাঘরে চলে গেল তুষারের মা। শেষ রাতের দিকে তুষির হালকা জ্বর কমে যায়। জ্বর চলে যাওয়ায় তুষি সকাল সকাল মাথা ওঠাতে পারছে না বিছানা থেকে। কেমন ভার ভার লাগছে। জ্বরে যখন কাঁদছিল তুষি, জড়িয়ে ধরে তখন ঘুমিয়ে গেছিল রিমি, যাতে ঠান্ডা কম লাগে। এখন আবার গরমে ঘেমে উঠেছে সারা শরীর। তুষির ঘুম ছুটে যাওয়ার পর অনুভব করে 2 হাত পা দিয়ে কে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। এক বিন্দু নড়াচড়ার জো নেই। নিজের অজান্তে 2 ভ্রু ভীষণ রকম খুঁজকে গেল। পাশ ফিরে তাকাতেই দেখতে পেল রিমি খুব শক্ত করে ধরে বেহুশ ঘুমোচ্ছে। দেখে যে কেউই বলবে নিজের প্রাণপ্রিয় কোলবালিশের ওপর পা দিয়ে অনায়াসে ঘুম দিচ্ছে। প্রথমে আলতো করে হাত সরাতে গেল, তখন বাঁধলো আরেক বিপত্তি। আগে যাও হাত আলগা ছিল, এখন আরো জাপটে ধরলো। এবার তো সে মেজাজ দ্বিগুণ খারাপ হলো। এমনিতেই বাথরুমে যেতে হবে তার মধ্যে এই ঝামেলা। নিজেকে ছাড়ানোর জন্য রিমিকে জোরে দিল এক ধাক্কা। এহেন ধাক্কায় ধপাস করে বিছানা থেকে পড়ে গেল। লাফ দিয়ে চেঁচিয়ে উঠে বলল, আমি আমি কোথায়? আমি কি বেঁচে আছি? আমি এখানে কেন? রিমি এক নিঃশ্বাসে ঘুম জড়ানো স্বরে বলে উঠে আস্তে আস্তে বিছানায় বসলো। আচমকা নিচে পড়ায় বেশ ভালো কোমরে ব্যথায় আহ করে উঠল। তুষিকে অকথ্য ভাষায় কয়েকটা গালি দিতেও ভুলেনি সে। তুষির ভীষণ হাসি পেল, খিলখিল করে হেসে উঠে বলল, শোন শাকচুনি, প্রথমত আমাকে ধরে ঘুমিয়েছি সেটা একটা ভুল, তার মধ্যে আবার ছাড়াতে গেছি। ভালোভাবে ছাড়বি তো না আরো চেপে ধরলি? ছি ভাই, বিয়ের পরেও কি এভাবে ঢুসে ঢুসে ঘুমাবি? বেচারা দুলাভাই বিয়ের একদিন পরেই তোর চাপাচাপিতে অক্কা পাবে। এমন কথায় রিমি বেজায় রেগে গেল। ঘুমালে কি আবার হুঁশ জ্ঞান থাকে নাকি? জান্নাতের সাথেও তো সে এভাবেই ঘুমায়। তার জন্য অবশ্য জান্নাতের কাছে কম গালি খায় না। রেগে দোষীর দিকে তেড়ে গেল সে। অমনি এক মুহূর্ত দেরি না করে বাথরুমের দিকে দৌড় দিল তুষি। রিমি গালি দিতে দিতে নিজেও ফ্রেশ হতে চলে গেল। সকালের খাবার টেবিলে তুষি যেতে চায়নি। ওই জঙ্গলি ভূতের মুখোমুখি হওয়ার এক বিন্দু ইচ্ছে আপাতত তুষির নেই। এমন একটা কাজ করেছে যা তুষির ভাবার বাইরে ছিল। তাই সে পণ করলো আর কখনো তুষারের সামনে যাবে না, কথাও বলবে না। তানহা ডাকতে আসায় তুষি বলে দিল তার শরীরটা ভালো লাগছে না, এখানে যেন খাবার নিয়ে আসে। আমেনা বেগম নাস্তা দিয়ে যাওয়ায় নিজের ঘরেই নাস্তা করে ওষুধ খেয়ে নিল। এরপর প্রাণের চেয়েও প্রিয় তুষির বেস্ট ফ্রেন্ড জুইকে কল করলো। অনেকদিন স্কুলে যাওয়া হয় না। বিয়ের 5 দিন আগে থেকে স্কুল যাওয়া বন্ধ করেছে সে। আপাতত পড়াশোনা করার মুড নেই। বিয়ে বাড়ি আবার কিসের স্কুল, কিসের পড়াশোনা? পড়বে তো ওই রিমি খাচ্চরটা। পড়তে পড়তে শহীদ হয়ে যায়। কত কথা জমে আছে, জুইকে না বলা পর্যন্ত পেট ফুলে ফেপে থাকবে। রিং হওয়ার সাথে সাথে জুই এক গাদা প্রশ্ন করল, ওই শয়তান কুত্তা হনুমান, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? খুব তো কথা না বলে ভালো ছিলি, তবে এখন কেন কল করলি? রাগ বলছি, কথা নেই তোর সাথে, যা। আপুর বিয়ে বলে কি একটু কল করা যেত না? কল তো দূর, পিক পর্যন্ত দিসনি আমায়। জুইয়ের কথায় তুষি কান চেপে ধরে বলল, আস্তে ভাই আস্তে, এত জোরে কেউ কথা বলে? কান দুটো ফেটে গেছে আমার। আর কি যেন বললি? ও হ্যাঁ, কল করিনি কেন, পিক দেইনি কেন,
তোর কোনো আইডিয়া আছে ওই কয়েকদিন আমার উপর দিয়ে কি পরিমাণ ঝড় বয়ে গেল? দোস্ত, আমি পুরাই শেষ ওই তুষার নামক বন মানুষের অত্যাচারে। আমি 3 দিনেই 10 কেজি শুকিয়ে গেছি। জুই আগ্রহ বাড়িয়ে বলল, আবার কি হয়েছে? আর 3 দিনের কথা তুই আমাকে 7 দিন পর বলতেছিস? আজ মনে পড়েছে যে জুইকে বলা উচিত। বাহ বাহ, আরো কত কি দেখবো। আমি তো আর তোর বেস্ট ফ্রেন্ড না, কেউ হই না আমি। একটু ন্যাকাকানা করেই বলল জুই। তুষি হতাশ নিঃশ্বাস ছাড়ল। সে জানে এই জুই নামক বন্ধুটি কথায় কথায় ভীষণ ঢং করে, কিছু হলেই বলবে। আমাকে কিছু বলবি কেন? আমি তো আর তোর বেস্ট ফ্রেন্ড না। তাই সে এই কয়দিন যাবৎ যা কিছু হয়েছে সব বলল জুইকে। জুই সব কাহিনী শুনে ভারী অবাক হলো। তুষারকে 101টা গালি দিয়ে তবেই সে ক্ষান্ত হলো। সব কথা বলে তুষি ফোন রেখে দিয়ে তানহার কাছে গেল। তানহার সকালেই বলেছে আজ তারা বাইরে ঘুরতে বের হবে। পাশে বাণিজ্য মেলা হচ্ছে, ওইখানেই সবাই মিলে ঘুরে আসবে। রামিমও এক কথায় রাজি হয়ে যায়। শালাবাবু শালিদের সাথে আজ প্রথম কোথাও যাওয়া হচ্ছে। এই নিয়ে কথা হওয়ার সময় রিমি বলল, দুলা ভাই, মেলায় যাব, নাগরদোলে উঠবো না, তা কি করে হয়? ইস, চুড়ি টিপ কিনবো ইচ্ছে মতো, আজ ফুচকা খাবো আর ভাইয়ার পকেট ফাঁকা করবো। তুষি ফট করে বলে উঠল, তোর তো নাগরই নাই, তবে নাগরদোলায় উঠবি কেন? যেভাবে বলছিস মনে হয় তোর বুঝি হাজার হাজার আছে। তুষি মুখ মুচড়ে দিল। রামিম হেসে বলে উঠল, অবশ্যই শালিগণ, আজ আপনারা যা বলবেন তাই হবে। তুষিও বেজায় খুশি হলো। তানহা জান্নাতের উদ্দেশ্যে বলল, তুই এমন চুপ কেন? তোর কি কি আবদার আছে বল। দেখছিস না দুই উছরে পোকা আগে থেকেই ভেবে নিচ্ছে কি কি কিনবে। তুষি মুখ ভেঙচিয়ে মুখ ফুলিয়ে বলল, এই শোনো আপু, বেশি কথা বলবে না। আমাদের দুলা ভাই, আমরা বুঝে নিব কি কি কিনবো আর কোথায় কোথায় ঘুরবো। যাও, তোমাকে একটু ভাগ দিব। কি বলিস রিমি? রিমি দাঁত কেলিয়ে বলে, হ্যাঁ তা তো অবশ্যই। আবার আড্ডায় বসে গেল সবাই। এতক্ষণ খেয়াল না করলেও এবার তো সেই খেয়াল হলো সকাল থেকে বন মানুষটাকে সে দেখছে না। চারপাশে চোখ দুটো দিয়ে খোঁজাখুঁজি করলো, না কোথাও নেই। অবশেষে রিমিকে বলল, এই শোন না, তুষার ভাইকে যে দেখছি না, মরে টরে গেল নাকি? মরলে অবশ্য ভালো, আমি অত্যাচার থেকে বেঁচে যাব, এরপর 40টাও খেতে পারবো। আর তুই বিয়ের আগেই বিধবা। এই বলেই হা হা করে হাসলো। তুষি রেগে গিয়ে বলল, ফজলামি না করে বলবি। রিমি নির্বিকার জবাব, ভাইয়া একটু আগেই বাসায় চলে গেছে, কি নাকি জরুরি কাজ পড়েছে বলল, তাই কারো কোনো কথা না শুনেই বেরিয়ে গেল। তবে মামির জোরাজুরিতে বলে গেছে আবার আসবে। তুষি এহেন কথায় অবাক হলো। যত দোষ করার সে নিজে করলো, আর এভাবে পালিয়ে যাওয়ার মানে কি? এত সাহস? তো সামনে আয়, একবার দিব চুল ছিঁড়ে। তবে আজ তো কোনোভাবেই যাওয়ার কথা ছিল না। তবে কেন গেল? কি এত দরকার পড়েছে তুষারের? তুষিকে ভয় পেয়ে লেজ গুটিয়ে পালিয়েছে এই ভেবেই মন শান্ত হলো তার। মনে মনে ঠোঁট টিপে হাসলো। আসুক একবার সামনে, এর প্রতিশোধ সে নিবেই। দুপুরে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়ার পর সবাই প্রস্তুতি নিচ্ছে মেলায় যাওয়ার। তানহা শাড়ি পরা দেখে জান্নাত, তুষি আর রিমিও জেদ করলো তারাও শাড়ি পরবে। তুষি তেমন শাড়ি সামলে রাখতে পারে না, তবুও সবার দেখা দেখি সেও একটা নীল রঙের শাড়ি পরে নিল। বিয়ের দিন বেশ সুন্দর করে শাড়ি পরলেও একটু পেট বের হয়েছিল বলে তার জন্যই তুষার ভাই কেমন করেছিল সব মনে আছে তার। আজ আর সেই ভয় নেই, তুষার ভাই তো যাবেই না মেলায়। বাড়তি কোনো ঝামেলা নেই আজ, খুব মজা হবে। এসব ভাবতে ভাবতেই সবাই রওনা দিল। মেলায় পৌঁছে দেখলো প্রচুর মানুষের আনাগোনা, পা রাখারও জো নেই। আস্তে ধীরে পা টিপে টিপে ঘুরতে থাকলো সকলে। সবাই চুড়ির দোকানে রং বেরঙের চুড়ি দেখতে লাগলো। তুষি শাড়ি পরার জন্য ঠিক মতো হাঁটতেও পারছে না। সকলের পিছে পিছে পা বাড়াচ্ছে সে। শাড়ি সামলানো আর বিশ্বজয় করা তার জন্য এখন একই মনে হচ্ছে। মনে মনে নিজের প্রতি নিজেই অকথ্য ভাষায় গালি দিয়ে বসলো। কেন সবার সাথে নাচতে নাচতে শাড়ি পরতে গিয়েছিল সে? শিক্ষা হলে আর জীবনেও শাড়ি পরবে না তুষি, মনে মনে তাই ভেবে নিল। হাঁটতে হাঁটতে পেটের অংশ থেকে কখন যে শাড়ি অল্প সরে গেছে সে খেয়ালই করেনি। সামনের দিকে তাকিয়ে হাঁটতে হঠাৎ করেই পেছন থেকে হুট করে কে যেন তুষির পেটে জোরে সোরে নখ দাবিয়ে দিল। সঙ্গে সঙ্গে তুষি ভয়ে চকিতে পেছনে তাকালো। কই, এত মানুষের মধ্যে কাকে কি বলবে সে? ডান হাত পেটে দিয়ে দেখলো হালকা রক্ত বের হয়ে আসছে। কান্না চলে আসলো তুষির।
কোনো উপায় না পেয়ে জান্নাতকে জোরে ডাকলো। জান্নাত পেছনে তাকিয়ে দেখলো অনেকটা পেছনে পড়ে আছে টুসি। এরপর জান্নাতের সাথে দোকানে দোকানে সবকিছু দেখতে লাগলো, তবে মনের মধ্যে খুঁতখুঁতানি এক বিন্দুও কমলো না। হঠাৎ হাতের রিং দেখার সময় পিচ্চি ছেলে তুষির হাতে একটা চিরকুট আর মলম দিয়ে দৌড়ে চলে গেল। কাগজটা খুলে দেখতেই সেখানে গুটি কয়েক অক্ষরে এলোমেলো ভাবে লেখা। শাড়ি যখন সামলে রাখতেই জানেন না, তবে কেন শাড়ি পরতে হয়? মানুষকে কেউ দেখানোর জন্য শাড়ি পরে? আমি এসব সহ্য করব না। আর একবার এভাবে শাড়িতে দেখলে একদম খুন করে দেব। আর ওইভাবে রক্ত বের হওয়ার জন্যই জোরে নখ দাবিয়ে দিয়েছি। বেশ করেছি, মলমটা লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আশা করি এবার থেকে শাড়ি পরার সময় 10 বার ভাববে। ইতি কেউ না। তুষি চিঠিটা বারবার পড়ল। আশ্চর্য, কি ঠান্ডা মাথায় হুমকি, আবার ব্যথা দিয়ে মলমও পাঠিয়ে দিয়েছে। এটা কে হতে পারে? তুষার ভাই? না, সে কি করে এখানে আসবে? এসব ভাবনার মাঝে পাশে তাকিয়ে দ্বিগুণ গতিতে চমকে গেল তুষি। সামনে স্বয়ং তুষার ভাই দাঁড়িয়ে কথা বলছে দুলা ভাইয়ের সাথে। এ কি করে সম্ভব? সে আসবে, কেউ আমাকে জানালো না কেন? এখন আমার কি হবে? তুষির মনের মাঝে একটাই কথা বলা বলি করছে। তুষি, তু তো গয়া। অমনি তুষার কানে কানে ফিসফিস করে বলল, লুকিং লাইক সো হট সুইট হার্ট। এহেন কথায় তুষির হৃদস্পন্দন থমকে গেল। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। মনের ভেতর যে ঝড় বইছে সেটা কাউকে বুঝতে দিল না। ইচ্ছে করেই তুষারের কথার কোনো উত্তর দিবে না বলে সিদ্ধান্ত নিল। শাড়িতে একদম বউ বউ লাগে, তাই বলে তো পেট দেখানো যাবে না। তুষার বলেই রামিমের সাথে চলে গেল। এবার বুঝতে আর বাকি রইল না মলম আর চিঠির মালিককে। নানান রকম চুড়ি, শাড়ি, টিপ, আলতা, নুপুর কিনলো। ফুচকা, ঝালমুড়ি, হরেক রকম আচার খেলো। বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা করলো। তুষারও উকিঝুঁকি দিয়ে তুষির আশেপাশে থাকছে। কোনো অভিজ্ঞতা না থাকায় তুষি যে যে চুড়ি কিনলো, সেও তুষির অজান্তেই ওই রকম 2 ডজন চুড়ি আর একটা নুপুর পকেটে পুরে নিল। তবে নাগরদোলায় ওঠার সময় বাঁধল আরেক বিপত্তি। তুষির সাথে বসেছে তুষার আর জান্নাত, আরেক পাশে তানহা, রামিম এবং রিমি। যখনই নাগরদোলা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো, তুষি দিল এক চিৎকার। ভয়ে তুষারের হাতে জোরে নখ ডাবিয়ে দিল। এরপরও ক্ষান্ত হলো না, কান্না শুরু করে চিল্লাতে লাগলো। তুষার ব্যথা তো পাচ্ছেই, তবুও তুষির ভয়ের জন্য কিছু বলতেও পারলো না। এরপর আলতো করে কাঁধ ধরে রাখলো। নাগরদোলা থেকে নেমে ভয়ে কাঁপতে লাগলো তুষি। এরপরও ভাব নিয়ে বলল, দুলা ভাই শোনো না, চলো আবার নাগরদোলায় উঠি, এবার আর ভয় পাবো না। তুষার অবাক হয়ে শুনল সব কথা। এরপর দিল এক ধমক। বেয়াদব দেখেছি, তবে তোর মতো ডাইনি দেখিনি। দেখ হাতের অবস্থা, উঠলে তো ঠিক ভ্যাভ্যা করে কাঁদিস। এখন আবার যেতে চাস? তো বল, তোকে উপরে রেখে দেবো আজ সারা রাত। সবাই ওর দশা দেখে ঠোঁট টিপে হাসলো। রামিম এবার বাসায় যাওয়ার তাড়া দিল। সন্ধে প্রায় হয়ে এসছে। ব্যস্ত রাস্তায় তারা 6 জন হেঁটে হেঁটে এগোচ্ছে, সাথে খোশ গল্প তো আছে। সবাই বেশ এগিয়ে গেছে। তুষার পেছনে তাকিয়ে দেখলো তুষি অনেক পেছনে পড়ে আছে। তুষি এক হাতে পড়া চুড়িগুলো নেড়ে চেটে দেখছে আর হাঁটছে। এমন সময় হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই তুষার হাতটা খপ করে ধরে ফেলল। হাত ছেড়ে আধো আধো অন্ধকারে বুক পকেট থেকে লাল কালো চুড়িগুলো হাতে নিয়ে তুষির বাঁ হাত শক্ত করে চেপে ধরে একে একে পরিয়ে দিতে লাগলো। তুষি ওর মুখ পানে চেয়ে দেখলো সে খুব যত্নে তার ভালোবাসাময় চুড়িগুলো পরাচ্ছে। একে একে সকল অভিমান, অভিযোগ সব যেন মুহূর্তেই লজ্জা পেয়ে দূরে কোথাও উধাও হয়ে গেল। যাওয়ার আগে চুপি চুপি বলে গেল, এই ছোট ছোট আদুরে ভালোবাসা যত্নের মধ্যে আমরা তো খুবই ঠুনকো। এক ধ্যানে তাকিয়ে থাকতেই কানে বাজলো, এক চাঁদকে সাক্ষী রেখে আমার নিজস্ব চাঁদের হাতে ভালোবাসা মেখে দিলাম, যাতে আকাশের চাঁদ আমার নিজের চাঁদকে দেখে ভীষণ হিংসে করে। এর জন্য তার সামনে অল্পখানি খুব যত্নে কেনা ভালোবাসা পরিয়ে দিলাম। এই কথা বলে এক মুহূর্ত দেরি না করে চুরি পরানো হাতে একটি গাঢ় চুমু খেলো। ঘোর লাগা কণ্ঠে শুধালো, এটা ছিল কালকের রাতের পাওয়া। আমি কখনো কারো দেনা পাওনা বাকি রাখি না, মনে রাখিস। তবে কালকের চুমুটা ভীষণ মিষ্টি ছিল। এই বলে চোখ টিপে দিয়ে আগে আগে হাঁটা ধরলো। তুষি হা করে শুধু এসব দেখেই গেল। শেষের কথা শুনতেই সে থমকে গেল। কাল রাতের চুমু মানে কি করেছে সে? জ্বরের ঘোরে আবল তাবল কিছু করে ফেলেনি তো? লজ্জায় চোখ মুখ লাল হয়ে গেল তুষির। কান দিয়ে ধোঁয়া বের হলো। ইচ্ছে করছে মাটি খুঁড়ে ঠুস করে ভেতরে চলে যেতে। কিভাবে যাবে এখন তুষারের সামনে? কিভাবে? নাকি তুষিকে লজ্জা দেওয়ার জন্য মিথ্যে নাটক বানালো?
আর কিচ্ছু ভাবতে পারল না তুষি। গটগট করে হাঁটা ধরলো তাদের পেছন পেছন। আজ আকাশে শুভ্র মেঘ জমেছে। সফেদ রঙের জানালার পর্দাটা মৃদুমন্দ বাতাসে এপাশ ওপাশ করে উঠছে। ঝকঝকে রোদ এসে পড়ছে চোখে মুখে। দূরের কোথাও হয়তো কয়েকটা পাখির কিচিরমিচির শব্দ তুলছে। মাত্রই চা নাস্তা শেষ করে বেশ ভাবুক দৃষ্টিতে দূরের আকাশে তাকিয়ে আছে তুষি। আজ তানহা চলে যাওয়ার দিন। সকাল থেকে তুষি ওর পিছু পিছু 1000 বার ঘ্যান ঘ্যান করেছে থেকে যাওয়ার জন্য। তবুও তানহা বোঝাতে পারেনি ছোট বোনকে এখন যে তার এ বাড়িতে থাকা চলে না। শাশুড়ি সকাল থেকে কয়েকবার ফোন করে পই পই করে বলেছে আজ চলে যেতে। বাসায় নিকট আত্মীয় বসে আছে তাদের জন্য, তবে আবার 4-5 দিন পর আসতে বলেছেন। তখন থেকেই তুষি উদাস হয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ তার মন ভালো নেই। বোনের জন্য মন পুড়ছে, কষ্ট হচ্ছে ভীষণ। কি হতো যদি প্রকৃতির নিয়ম উল্টো হতো? মেয়েরা বাবার বাসায় তখন থাকতে পারত। এসব আজগুবি চিন্তা ভাবনা করছে আর শূন্য দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে। এখন এর ইচ্ছে করা সত্ত্বেও আপু আসতে পারবে না। আগে যেমন এ বাড়ির মেয়ে ছিল, তেমনি এখন ওই বাড়ির ছেলের বউ। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ত্যাগ করল তুষি। রামিম বেশ আয়েশ করে মাথার পেছনে 2 হাত রেখে বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে তানহার কাজকর্ম দেখছে। তানহা ব্যাগ সব গুছিয়ে রুম ঝাড়ু দেওয়ার সময় দুভ্রু কুঞ্চন করে প্রশ্ন ছুড়ল রামিমের পানে। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে আজ প্রথম দেখছো। লুচু কোথাকার? রামিম এমন কথায় মুচকি হাসি দিয়ে রাশভারী কণ্ঠে উত্তর দেয়। দেখছি তো সেই ভার্সিটি থেকে, এখনো যে দেখার শেষ হচ্ছে না। কি করা যায় বলো তো? ঝাড়ু দেওয়া শেষ করে বিছানায় আয়েশ করে বসলো সে। এরপর তানহার নির্বিকার জবাব, তাহলে দেখতেই থাকো। তবে শোনো, অন্য মেয়ের দিকে এভাবে তাকালে না গলা টিপে দিব, একদম মেরে দিব। বউয়ের এমন কথা সে গত 4 বছর ধরে শুনে আসছে। প্রতিবারই আরো রাগানোর জন্য রামিম বলে, তাতে কি, সবে বিয়ে করলাম একটা, এখন আরো 3টা বিয়ে করার রাইট আছে আমার। এই বলে তানহার কোলে টুস করে শুয়ে পড়ল। তানহার রেগে মেগে আগুন। রামিমের গলা হালকা টিপে দিয়ে ফুঁসে উঠে বলল, যা না যা, তবে বিয়ে কর আরো। শুধু 3টা কেন, আমি তো ভেবেছি 10টা বিয়ে করিয়ে দেব, যাতে সবাই মিলে তোমাকে ইচ্ছে মতো মারতে পারে। আর কোলে শুয়েছো কেন? হ্যাঁ, উঠো বলছি, উঠো। বাকি বউদের কাছে যাও, শুধু কোলে কেন, পারলে গলা জড়িয়ে বসে থাকো, যাও। এরপর আবার তানহা দুহাতে রামিমের চুল ইচ্ছে মতো টেনে দিয়ে একটু ব্যঙ্গ করেই বলল, ইহ, শখ কত, 4টা বিয়ে করবো, ঢং ঘুচি দিয়ে না একদম নাক ফেটে দিব শয়তান। খাওয়াবি কি? আমিও তাই দেখি নেব। যাক, রাগিয়ে দিতে পেরেছে বউকে। মনে মনে ঠোঁট টিপে হাসলো রামিম। এরপর উঁচু হয়ে তানহা নাকের মাথায় জোরে সোরে কামড় বসিয়ে দিল রামিম। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠল। এরপর তানহাও নিচু হয়ে রামিমের গলা বরাবর খুব শক্ত করে দাঁত বসিয়ে দিল। ব্যথায় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলেও তানহা ছাড়ার নাম নেই। অবশেষে তানহা চুলের মুঠি ধরে দিল জোরে এক টান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিল তানহা। অনবরত হাঁপাচ্ছে সে। তানহার এমন হাঁপাতে দেখে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল রামিম। কোনো কিছু না ভেবেই তানহাকে দুহাতে শক্ত করে ধরে বিছানায় শুয়ে নিজের দুটো অধরের সাথে তানহার অধর মিলিয়ে দিল। তানহা প্রথমে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এরপর নিজেও রামিমের সাথে তাল মেলালো। কেউ কারোর থেকে কম না। ভালোবাসার পরম মধুর সুধা পান করতে ব্যস্ত দুজনে মিলে। 1 মিনিট 2 মিনিট এভাবে অনেকক্ষণ, তবুও কারো ছাড়া নাম নেই। রামিম হঠাৎ ঠোঁটে কামড় দিতেই তানহার কিছুক্ষণ আগের কথা মনে পড়ে গেল। এরপর নিজের সকল শক্তি দিয়ে রামিমের ঠোঁটে জোরে সোরে কামড় বসালো। রামিমও কম না, অনেকগুলো ছোট ছোট কামড় দিয়ে তারপর ঠোঁট ছেড়ে ক্ষান্ত হলো সে। দুজনেই হাঁপাচ্ছে। রামিম হাত দিয়ে ঠোঁট কেটে যাওয়া রক্ত মুছে ফিসফিসিয়ে বলল, রোমান্সকে কিভাবে নিরামিষ বানাতে হয় এটা তোমার থেকে আর কেউ ভালো জানে না। ধুর, একেবারে ঠোঁট দুটো খেয়ে ফেলার প্ল্যান করছিল। এমন কথায় তানহা লজ্জায় লাল নীল হয়ে যাওয়ার উপক্রম। রামিমের উষ্ণ নিঃশ্বাস তানহার মুখে উপচে পড়ছে। নিজেও এখন কন্ট্রোল হারিয়ে বসে আছে। এদিকে রামিম এখনো ঘোরের মধ্যেই আছে। আস্তে আস্তে তানহার সারা মুখে ঠোঁট দিয়ে ছোট ছোট আদর দেয়। বন্ধ চোখের পাতায় গাঢ় চুমু খায়। এরপর দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে শুয়ে পড়ে। এদিকে তানহার অবস্থা বেহাল। হাত পা থরথর করে কাঁপছে। এই মানুষটা এত কাছে আসলেই কেমন কেমন যেন লাগে। রক্ত গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। নিজের অজান্তেই রামিমের চুল দুহাত দিয়ে আঁকড়ে ধরে শুয়ে থাকলো। রামিম লম্বা নিঃশ্বাস নিয়ে দেখে তানহার শরীরের স্মেল। এই গন্ধের কাছে প্রতিবার হারিয়ে যায় রামিম। এমন সময় রামিম বলে,
ইস, একেবারে পারফেক্ট বউ, তার মধ্যে আবার পারফেক্ট পার্টনার। আমার বউটা সব দিকেই সেরা। একটু আগে কিভাবে পারফেক্টলি চুমো খেলো আমাকে। আম ইমপ্রেস প্রিয়সী। এই কথা বলেই কানের লতিতে ছোট কামড় দিল। তানহা এহেন কাণ্ডে রামিমের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিল। এরপর দুহাতে শক্ত করে চুল টেনে ধরে শুয়ে থাকলো। গলায় মুখ গুজে ওভাবেই থেকে হেসে দিল রামিম। তার প্রাণ মনোহরণী, বিহারিণী। এত বছরের কত চাওয়া পাওয়া, কাছে আসা সব যেন আস্তে আস্তে পূরণ হচ্ছে তাদের। ভালোবাসার পূর্ণতা ঘটছে। তুষার আজ স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছে। ফুপির বাসা কাছে হওয়াতে বাসায় যাওয়া আসা অনায়াসেই করা যায়। টাঙ্গাইলের মনতলা রাস্তার পাশে আড্ডায় মেতেছে সবাই। তুষার এসে দেখলো চিরচেনা সেই মুখগুলো। গুটি কয়েকজনের সাথে মাঝে মধ্যেই দেখা হলেও ৩-৪ জনের সাথে প্রায় ৪ বছর পর দেখা। সবাই নিজেদের পরিচয় গড়তে উঠে পড়ে লেগেছে। কেউ কেউ দেশের বাইরে পাড়ি জমিয়েছে। সবাইকে আজ এত বছর পর দেখে প্রায় বাঘ হারিয়ে ফেলেছিল সে। পর মুহূর্তেই দৌড়ে জাপটে ধরে অনেকক্ষণ এভাবেই বসেছিল তুষার। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কত ভালোবাসাময় মিষ্টি স্মৃতি পড়ে আছে বন্ধুদের সাথে। ব্যস্ততার জন্য একজনের সময় হলেও অপরজনের হয় না। এভাবেই হারিয়ে যায় আমাদের বন্ধুত্ব। আজ তারা এক হয়েছে। খুব স্পষ্ট চোখেই মনে পড়ছে সেই প্রায় ৪ বছর আগের স্মৃতিগুলো। সময়গুলো ভীষণ মিষ্টি ছিল। এক কক্ষিণে সবাই হুড়মুড়িয়ে খতম করে দিত। স্যারদের নাকানি চুবানি খাওয়াতেও ভুলেনি তারা। টিফিন টাইমে কত স্কুল বাঙ্ক দিয়েছে তার হিসেব নেই। মেয়েদের সাথে ফাজলামি তো আছেই। স্কুলের সব অতীত মুহূর্তেই যেন সবার দুচোখে ভেসে উঠছে আজ। তুষারের বন্ধু তৌফিক ওর উদ্দেশ্যে বলল, সিয়াম তাল মিলিয়ে বলে, ওর কথা বাদ দে, সবাই তলে তলে মধু খায়, জানোস না তোরা? তাই মনে কর সুন্দর হয়ে যাইতেছে। কি মামা, তলে তলে এত দূর? কেউ কও মাইয়াটা কেরা? দোস্তগণ, ওরে আজকে কেউ ছাড়বি না। হালাই ট্রেড দিব, এরপর ছাড়া পাবো। কি কস তোরা সবাই? তানভীর এ কথা বলে তুষারের পেটে গুঁতা দিল। সবাই হো হো করে হেসে দিল। তুষার বলল, হ ভাই, সুন্দর হয়েছি। ফুপ্পির মাইয়ার আদর খাইয়া। তোর যদি ফুপি টুপি থাকে তাহলে ফুপ্পির বাচ্চার আদর খাওয়া ভুলেও ছাড়িস না। লাইগা পর, দেখবি দিন দিন চেহারা গ্লো করতেছে। একেবারে ফকফকা হইয়া যাবি। রাতের অন্ধকারেও দেখা যাবে। তাদের মধ্যে ইপ্তি প্রশ্ন করল, কারোর যদি কলিকাতা হারবার লাগে, আমারে কই শালারা, আমি আয়না দিমু। তোরা বন্ধু বলে কথা, একটু উপকার কইরাই পারি। দেখ আমি এক গাজে রাজি। এই বলে ইফতি এক পায়ে দাঁড়িয়ে থাকলো। সবাই ওকে ধরে ধুমধাম কয়েকটা লাগালো। আবির ইফতির উত্তরে বলল, তোর কাছে আছে মানে? কি বুঝাতে চাস? তুই প্রতিদিন ডোজ নিস। ওই মামা, দেখ দেখ, শালার ইঞ্জিন চলে না রে ভাই। আমাগো সবারই ঠিকঠাকই আছে। তুই বেশি বেশি খা, আমাগো লাগতো না। আবিরের কথায় হাসিতে ফেটে পড়ল সবাই। হাসতে হাসতে একজন আরেকজনের উপরে ঢলে পড়ে যাবে এমন অবস্থা। এরপর ভালো মন্দ কে কি করছে সবকিছু নিয়ে আড্ডা চলল। দেখে কেউই বলতে পারবে না আজ তাদের এত বছর পর দেখা হয়েছে। মনে হচ্ছে তারা সেই শৈশবে ফিরে গেছে। শৈশবের স্মৃতি হচ্ছে সুমধুর, কখনো ভোলা যায় না। যায় না সেই স্মৃতি কাটানো বন্ধুদের। বন্ধুরা যেন এক একটা প্রাণ। জীবনে মন খারাপের কথা বলার জন্য হলেও একটা মনের মতো বন্ধু থাকা দরকার, যে কখনো বকবকানি শুনে বিরক্ত হবে না, গালি শুনে নাক ছিটকাবে না, বরং একটা গালি দিলে আরো 4টা দিয়ে দিবে। সারাদিন হই হই করে টাঙ্গাইলের পৌরোদ্যান, ডিসি লেক এসব জায়গা দিয়ে তারা ঘুরে বেড়ালো। আজ কারোর মধ্যে এক বিন্দু পরিমাণও ক্লান্তি নেই। নেই মনের গোপন ব্যথা, নেই বাড়ি ফেরার ভীষণ তাড়া, কিচ্ছু নেই। বন্ধু পাশে আছে, তাহলে ওইসব তো এসবের কাছে খুবই তুচ্ছ। তারা হুট করেই কোথাও যেন উধাও হয়ে যায়। এভাবে সারাদিন বন্ধুদের সাথে কাটিয়ে সবাইকে বিদায় দিল তুষার। এরপর ফুপি কি বাচির উদ্দেশ্যে রওনা দিল। বিকেলের গধূলি লগ্নে সূর্যটা হেলে পড়েছে। তানহা যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা একটু পরপরই নাক টেনে কাটছে। পাশেই নাক ফুলিয়ে বসে আছে 3 বোন। তুষির কান্নায় নাকের ডগা লাল হয়ে উঠেছে। তানহা সব ব্যাগ নিয়ে বের হয়ে আসলো। নূরজাহান তুষারকে ডাকতে গেলেন। সেই যে ছেলেটা বিকেলের আগে এসেছে, এরপর ক্লান্তিতে 2 চোখ এক করে ঘুম দিয়েছে। তুষার ঘুমো ঘুমো চোখে বাইরে এসে দেখলো বাড়ির অবস্থা শোকে কাতর। তানহা একবার আমিনা বেগমকে আবার আতিকুর রহমানকে ধরে কেঁদেই যাচ্ছে।
আজাব, আলতাবার নাজমা বোঝাচ্ছে, তবুও কাজ হচ্ছে না। পাশেই হেঁচকি তুলে নাক টানছে তুষি। তুষারের মনে হলো বড্ড ঢং করছে এই মেয়ে। আশ্চর্য, এভাবে কাদার কি আছে? সে কি আর আসবে না? বিয়ে হয়েছে, এখন তো স্বামীর ঘরে থাকতেই হবে। কিন্তু দেখো, শাকচুন্নিকে দেখে মনে হচ্ছে সে নিজেই যাচ্ছে শ্বশুর বাড়ি। তুষার বিড়বিড় করে বলল, একবার শুধু আয় আমার কাছে, কিভাবে বাপের বাড়ি থাকতে হয় তা ধীরে ধীরে বুঝাবো। অনেক খাচ্ছিস বাপের বাড়ি, এখনই খেয়ে নে। বিয়ের পর বাপের বাড়ির নাম মুখে আনলেই একদম পিটিয়ে সোজা করে দিব। বিয়ের পর জামাইয়ের বাড়ি হচ্ছে একমাত্র বাড়ি। সারাদিন কান্নাকাটি করলেও আমার বুকেই থাকতে হবে আজীবন। এসব বলে তুষির দিকে পরখ করলো সে। তুষি শুধু একবার মুখ উঁচিয়ে দেখলো, অমনি আবারও নিচের দিকে তাকিয়ে থাকলো। এখন তার কোনো ইচ্ছে নেই বোন মানুষকে দেখার। কাঁদতে দেখলেই তুষিকে ভেঙিয়ে মজা নেয় তুষার। এসব আপাতত ভালো লাগবে না তুষির। এখন সে বোনের জন্য কান্না করতে ভারী ব্যস্ত। তানহাকে সবাই বুঝিয়ে সিএনজিতে উঠিয়ে দিল। আতিকুর রহমানের বুকটা পুড়ে যাচ্ছে। মেয়ের কান্না সহ্য হয় না তার। এক হতাশ শ্বাস ফেলে সবাই আবার বাসায় চলে আসলো। তুষির চোখ নাকের দিকে তাকিয়ে হালকা কপাল কুঁচকালো। মন খারাপ তুষিকে একটু খেপানোর জন্য বলল, রাগ খুশি রানী কটকটি। এই একটি কথা শুনে এক মুহূর্তের জন্য একটু আগের কান্না ভুলে গেল সে। রাগ উঠে গেল, নাকের ডগা তীর তীর করে কাঁপল। জবাব দিল, তোমার বউ। তুই? আস্ত জংলি ভূত। হ্যাঁ হ্যাঁ, তোর জামাই। এই বলেই তুষার তুষির চুলের বিনুনি ধরে দিল জোরে টান। তুষি রেগে ফুসতে ফুসতে ধরতে গেলেই তুষার ভো দৌড়ে বাসার ভেতরে চলে গেল। আর তুষিও হাল ছাড়ার পাত্রী নয়। আজ ধরতে পারলে আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে সে। কোনোভাবেই ছাড়বে না তুষি। অনেক বিয়াদবি হয়েছে, এখন আর সহ্য করবে না সে। তার পেছন পেছন তুষিয়ে দৌড় দিল। তুষারের হাসির ঝংকারে আর তুষির চিল্লাচিল্লি চিৎকারে সারা বাসা ভয় কেঁপে উঠল। কেউ কারো থেকে কম না। একজন দৌড়াচ্ছে, আরেকজন তাকে ধরার জন্য প্রাণপণে পিছু ছুটছে। ওদের এহেন বাচ্চামো কাণ্ড দেখে বাকি সবাই দীর্ঘশ্বাস ত্যাগ করলো। এই আবার নতুন কি? ছোট থেকেই চলে আসছে এসব। এই ভালো, এই আবার খারাপ। এই এখন কেঁদে কেটে একাকার, এই আবার মারামারি ঝগড়াঝাঁটি হাসাহাসি। বয়স 50-এর ঘরে গেলেও এরা ছোট মানুষই থাকবে, বড় হবে না কখনো। তুষার দৌড়াতে দৌড়াতে ছাদে গিয়ে ঠেকলো। সিঁড়ি ঘরের দরজায় এসে অনবরত হাঁপাচ্ছে তুষি। এত দৌড় মনে হয় কখনো দেয়নি সে। ওই তুষারের বাচ্চার জন্য আজ দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেছে এই অল্প দৌড়াদৌড়ি করেই। হাত পা অসাড় হয়ে মনে হচ্ছে ধপ করে ফ্লোরে পড়ে যাবে। তুষার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে ওকে থামতে দেখে জোরে শ্বাস নিয়ে বলল, কিরে, এটুকুতেই হাঁপিয়ে গেলি? তবে আমাকে সামলাবি কিভাবে? আবার আসিস আমার সাথে লড়তে? হাউ ফানি। মজা করে উচ্চ স্বরে বলে উঠল। তুষি যাও ভেবেছিল এখন চলে গিয়ে রাতে মজা দেখাবে, তার হলো না। রেগে মেগে বোম হয়ে তুষারের নিকট দৌড়ে গেল সে। তখনই বাধ্য আরেক বিপত্তি। ছাদের মাঝে পানিতে কিছুটা পিচ্ছিল হয়েছিল। যখনই তুষারের হাতে খামচে দিতে যাবে, তখনই তড়িৎ গতিতে চিৎপটাং হয়ে পড়ে গেল। নিজে তো পড়লই, সাথে তুষারকে নিয়েও পড়ল। এহেন হঠাৎ আক্রমণে তুষার কিছু না বোঝার আগেই ধপ করে মেঝেতে পড়ে গেছে, যার জন্য তুষার মাথায় বেশ চোট পেল। নিজের দিকে তাকাতেই তুষারের চোখ বড় বড় হয়ে গেল। নিজের ওপর তুষিকে দেখে কিছু ভাবতে পারল না সে। কেমন হৃৎপিণ্ড উল্কা বেগে ছুটছে, ধক 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 করছে। তুষির অবস্থা নাজেহাল, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। কেমন কেমন লাগছে, আবার উঠতেও ইচ্ছে হচ্ছে না। আজ সব লজ্জার মাথা খেয়ে এভাবেই পড়ে থাকতে ইচ্ছে করছে, তবে সেও কম যায় না। মাথায় দুষ্ট বুদ্ধিরা নড়চড় করতেই তুষি শক্ত করে গলা জড়িয়ে ওভাবেই পড়ে রইল। এতটা কাছে থেকে নারীর স্পর্শ সহ্য হচ্ছে না তুষারের। গলা কাঠ হয়ে যাচ্ছে। একটু পানির খোঁজে বেশ তৃষ্ণা পেয়েছে। চোখ হয়েছে অস্বাভাবিক বড়, তবুও সামলে বহু কষ্টে বলে, তুই সুচুন্নি রে, তুই কি আমাকে মারার প্ল্যান করছিস? দেখ, উঠে যা বলছি। নিজে একা পড়তে পারলি না, আমাকেও ফেলে কোমর মাথা সব ফাটিয়ে দিলি। ইস, আমার কোমর শেষ একদম, আর বোধহয় হাঁটতে পারবো না। মরে গেলাম রে বাবা। তুষি শয়তানি হাসি হেসে জবাব দেয়, এখন এত নড়াচড়া করছো কেন? একটু আগেই না বললে তোমাকে নাকি সামলাতে পারবো না? শোনো, তোমার মতো জঙ্গলি ভূতকে সামলানোর জন্য আমি তুষি একাই যথেষ্ট। কি বলো, আরো প্রমাণ পেতে চাও? এই বলেই তুষি তুষারের মুখে ফুঁক দিল। আস্তে আস্তে ঠোঁটের কাছে যাওয়ায় তুষারের মনে হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা। এই অবস্থা দেখে বেশ মজা পেল তুষি। যেভাবেই হোক জব্দ করতে পেরেছে আজ বোন মানুষকে, এই ভেবে জোরে হেসে দিল। তুষার কম্পিত গলায় শুধালো, ফুপিকা বাচ্চি, অনেক হয়েছে, উঠে পড়ে এবার।
নয়তো ভুল কিছু করে ফেলবো, তখন আমাকে দোষ দিতে পারবি না। যাব না, আজ এভাবেই থাকবো। তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কচু করবে তুমি, কচু। এমন কথাই তুষারের আত্মসম্মানে লাগলো, তাই সেও এখন আসছে পৃষ্ঠে দুহাতে বন্দি করে রাখলো তুষিকে। কোমর পেঁচিয়ে যা দূরত্ব ছিল সব ঘুচিয়ে দিল। মুখে তার দুষ্টুমির ছটা। তুষি দরদর করে মুহূর্তেই ঘেমে নিয়ে একাকার। ছোটার জন্য প্রাণপণে নড়াচড়া করছে, তবুও তুষারের হাতের থেকে ছোটার নাম নেই। ছেলেদের সাথে সবকিছুতে পারলেও শক্তিতে পারা যায় না। অবশেষে হার মেনে তুষি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি বোধহয় মরে যাচ্ছি তুষার ভাই, প্লিজ ছাড়ো, আর ভুল হবে না, আর জীবনেও কাছে আসবো না, প্লিজ, মরে গেলাম। এমন বেহাল দশায় আনতে পেরে তুষার খুশিতে কুটি কুটি। দুষ্টুমির ছলে জবাব দেয়, মুরগি যখন নিজেই শিয়ালের কাছে ধরা দেয়, আর যদি বলে আমাকে খেও না, ছেড়ে দাও, তবে শিয়াল কি তার কথা শুনবে? এ কথায় রীতিমতো ভয়ে গুটিয়ে গেল। বুঝলো ছাড়া পাবে না সে, তাই অবশেষে তুষিও চুপ করে গেল। কমলার কুয়ার ন্যায় তুষির ঠোঁট দুটো ভয়ে তরতর করে কাঁপছে। সেই কম্পিত ঠোঁটের দিকে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তুষার। আস্তে আস্তে সেই ঠোঁটে নিকটে আসতেই সিঁড়ির দিক থেকে রিমির ডাক দুজনের কানে চলে আসে। এহেন অবস্থায় দুজনেই ভীষণ অপ্রস্তুত হয়ে যায়। তুষার তৎক্ষণাৎ তুষিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে উঠে দাঁড়ায়। ধরফরিয়ে উঠে পড়ে তুষিও 10 হাত দূরে সরে যায়। ভয়ে সারা শরীর কাঁপছে তার। রিমি কিছু দেখে ফেলেনি তো? দেখলে সর্বনাশ হয়ে যাবে যে। ততক্ষণে রিমিও ছাদে এসে পড়েছে। দুজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফ্রুকুচকে তাকায়। তাদের তো এখন মারামারি করে নাক মুখ ফাটিয়ে দেওয়ার কথা, তবে এভাবে শান্ত কেন? রিমি শান্ত হয়ে বলল, তোমাদের দুজনকেই কাকিয়া ডাকছে, এক্ষুনি যেতে বলেছে। সন্ধ্যার পর নাকি ছাদে থাকা ভালো না। তুষার ভাইয়া, তাড়াতাড়ি এসো। তুষি, তুই আমার সাথে আয়। তুষার নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলল, যাও, 5 মিনিট পর আমি আসছি। এ কথা শুনে অমনি রিমির সাথে হাঁটা ধরল তুষি। উফ, আজকে কি বাঁচাটাই না বেঁচে গেল। কি ভয়ঙ্কর বন মানুষ রে বাবা। যেভাবে জ্বলন্ত আগুনের ন্যায় চোখ দুটো দিয়ে তাকায়, মনে হয় আস্ত গিলে খাবে। 101টা গালি দিয়ে কম্পিত পা নিয়ে নিচে পা বাড়ালো সে। আর রিমিকেও মনে মনে ধন্যবাদ জানাতে ভুলল না তুষি। তুষার ওদের দিকে তাকিয়ে বড় সরশ্বাস ত্যাগ করলো। কি থেকে কি হচ্ছিল? হলে হতো, কেন যে ওই জিনিস শাকচুনি চলে আসলো? একটু পর আসতে পারলো না? ইস, যেই টুপ করে চুমুটা খাবো অমনি হাজির হলো। সাধে কি আর বলি, রাজাকারের বংশধর। রোমান্টিক মুহূর্তে বাধা দেওয়ার জন্য ঠিকই সুরসুর করে চলে আসছে। বিরক্তিকর। এভাবে গালি দিতে দিতে নিজেও সিঁড়ির দিকে পা বাড়ালো। চারপাশে শুনশান নীরবতা। রাত ভীষণ গভীর। ঝিঝি পোকারা দলবদ্ধ হয়ে বাইরে উঠছে। নিকশ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খ্যাকশিয়ালের ভয়ঙ্কর ভাবে রেখেই চলেছে। কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই। পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে। বাসার সকলে গভীর নিদ্রায় জর্জরিত। শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গা ছমছমে অন্ধকার। ঘর থেকে হঠাৎ তুষি বের হলো। চারপাশে চকিত দৃষ্টি নিবদ্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা একটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। বুক ধরফর করে চলেছে চারপাশে নিশ্চুপ পরিবেশ দেখে। সেই রুমের দরজা হালকা ফেরানো ছিল বলে হুড়মুড় করে ঢুকে পড়ল তুষি। রুমের চারপাশে সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখলো খালি গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক। মুহূর্তেই যেন তুষির দৃষ্টি সেখানেই থমকে গেল। বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকলো। কি নিষ্পাপ মায়ায় ভরা মুখখানি। এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে। কে বলবে এই ছেলেটা সারা দিন বাদরের মতো আচরণ করে? তুষিকে সব সময় জ্বালানোর জন্য প্রস্তুতি থাকে। তুষির হঠাৎ ভারী ইচ্ছে হলো খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। আপাতত সে সব ইচ্ছে মনের মাঝেই পুষে রেখে ফুস করে বড় নিঃশ্বাস ছাড়ল তুষি। পর মুহূর্তে যে কাজে এখানে আসা তার, সেই কাজে গভীর মন দিল। চুপি চুপি রুমের এখানে সেখানে হন্যে হয়ে কি যেন খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসি ছোটাছুটি। খুবই সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে। এরপর জিনিসগুলো আগের স্থানে ঠিকঠাক রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের ঘরে বেশ আয়েশ করে এক ঘুম দিল। আজ সকাল সকাল আজাদ সাহেব চলে যাবে। তার অফিসে যে কয়টা দিন ছুটি ছিল তার মধ্যে আজই শেষ দিন। এর জন্য সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি। নূরজাহান সব গুছিয়ে তুষারকে ডেকে দিলেন। আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে। তার একার সংসার যেভাবে রেখে এসেছে মনে হয় সেভাবেই রয়ে গেছে। তাই সে এ বাড়িতে আর থাকতে পারল না। সকালে নাস্তা করে ঘন্টাখানিক বাদেই তারা বের হবে।
এমনটাই আজাদ সাহেব তাদেরকে জানিয়েছেন। আমিনা বেগম উসখুস করছে আর 2 দিন ভাবিকে রেখে যেতে, কিন্তু তার এক কথা, না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে? আর খালি বাসায় ভালো লাগে না, তাই সে বোনকে আদর করে বললেন, তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম, এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয়। আমিনা বেগম মন খারাপ করে চলে যেতে নিলে আবারও বোনকে ডাকেন, বলে, আচ্ছা, এত অভিমান করতে হবে না, তুই তো দেখি সে ছোট্ট আমিনাই আছিস, কথা না রাখলেই মনে মনে এক গাদা অভিমান জমিয়ে বসে থাকিস। যা, তোকে আর ভাবিকে আবার কয়েকদিন পরেই পাঠিয়ে দিব, আমিও অফিস শেষে চলে আসব, এখন হবে? আমিনা বেগমের হয়তো একটু মন করল, জবাব দিল, কথা দিয়ে যাও, তাহলে ভাবিকে কয়েকদিন পরেই আবার পাঠাবে। মা বাবা মারা যাওয়ার পর তো তোমরাই আমার সব, তোমরা ছাড়া আর কে আছে আমার? মা বাবা আমাদের ছেড়ে চলে গেলেও আর কটা দিন গেলে কি খুব ক্ষতি হতো ভাইয়া? আজাদ দীর্ঘশ্বাস ছাড়লেন। তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য। চোখের কোণে পানি চিকচিক করছে আমিনার, তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয়, না, এমন কথা বলতে নেই আমিনা, আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হয়, মা বাবার মতো আমরাও তো একদিন চলে যাব, এভাবেই কয়েকদিনের মেহমান হয়েই আমাদের পাঠায় আল্লাহ। সে যাই হোক, এসব নিয়ে মন খারাপ কেন? আমি আছি না, আতিক ভাই আছে, কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরেই আসবে, তুষার ঢাকা যাওয়ার পর পাঠিয়ে দেব। তুষার কবে যাবে ঢাকা? ছেলেটা ভালো মতো কয়েকদিন থেকেও যেতে পারে না, নিজের উপর খুব প্যারা যাচ্ছে বোধহয়। তা তো যাবেই, নয়তো সিজিপিএ ভালো হবে কি করে? হ্যাঁ, তাতেও বটেই। আচ্ছা, এখন আসো, নাস্তা করে নাও। চল সবাই মিলে নাস্তা করি, এরপরে বের হব।